Hi there, everyone. We are back live again and welcome you all to our Meet the Mentors show, episode 3, presented by Rajshahi University Career Club. So, here you all are watching. Our honorable guest of this very session is none other than Mansoor Aziz Bhaiya. And yep, we'll getting back to him. But before that, we'd like to share something about his profile and his fantastic career as well. So, currently, he has been working as the head of brand marketing at Nagad, and previously he was appointed in and was served for uh, many of the organizations like Deputy International University, Adjunct Faculty, Tour Institute of Inclusive Innovation, Robi Aziata Limited, Prime Bank Limited, Mutual Trust Bank Limited, Bangladesh Brand Forum, and he has been completed his graduation from Eastern University. So what a fantastic profile. And এইগুলো ছাড়াও তার যে সবচেয়ে বড় পরিচিতিটা আমাদেরকে তার সম্পর্কে জানতে বেশি আগ্রহী করে, এবং তার কথাটা মনে আসলে হচ্ছে আমরা আমাদের পজিটিভ বা ইতিবাচক চিন্তা করতে আমাদেরকে উদ্গ্রীব করে তোলে। সেটি হচ্ছে হি ইজ দ্য কিং অফ লিন ক্রিয়েটিভ। ইয়াপ, ইজ নান আদার দেন মনসুর আজিজ ভাইয়া। সরাসরি চলে যাচ্ছি ভাইয়ের কাছে। আজকের পুরো কনভারসেশনটা জুড়ে হচ্ছে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি শিখবো, ইনোভেশন স্ট্র্যাটেজি শিখবো, ক্রিয়েটিভ থিঙ্কিং শিখবো, তার লাইফ লেসন থেকে অনেক এক্সপিরিয়েন্স শুনবো। আপনাদের প্রশ্নগুলোর মাধ্যমে অবশ্যই হচ্ছে আপনারা সেগুলো নিয়ে প্রস্তুত থাকুন, এবং পুরো সেশনটা হচ্ছে আমরা খুব এনজয় করবো। গেটিং ব্যাক টু মনসুর ভাই, প্লিজ ওয়েলকাম টু আওয়ার শো। Thank you, Imran. Thank you for such a brief intro. So basically আমি যদি বুঝে থাকি এখানে আমার কাছ থেকে আজকে এক্সপেকটেশন হচ্ছে তোমাদের কিছু শিওর প্রিসেট প্রশ্ন আছে, স্পেশালি ক্যারিয়ার রিলেটেড। আর আমার ক্যারিয়ার জার্নি বলতে যদি আমি একটু, যেহেতু এটা ক্যারিয়ারই মূল ফোকাস, আমার ক্যারিয়ারের কথা যদি একটু করে বলি তাহলে হচ্ছে ইটস অলমোস্ট 12 ইয়ার্স আমি কাজ করছি। আমি 2008 সালের জুনে ফুল টাইম কাজ করা শুরু করি বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সাথে। তো সেখান থেকে আমি দুইটা ব্যাংকের সাথে কাজ করেছি। এরপরে একটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আর একটা হচ্ছে আমাদের প্রাইম ব্যাংক। বাট ইন্টারেস্টিংলি দুইটা ব্যাংকে আমি কোথাও ব্যাংকার হিসেবে ছিলাম না, আমি মূলত মার্কেট রিসার্চ এবং মার্কেটিং সাইডটাই ছিলাম। তো আমার কাজ ছিল বেসিক্যালি নেক্সট প্রোডাক্ট কি হবে, নেক্সট ব্রাঞ্চ কি হবে, নেক্সট এটিএম বুথটা কোথায় হতে পারে, আমার কাজ ছিল এগুলো বের করা। সো এটার কারণে যেটা হয়েছে, আমার বাংলাদেশের বিভিন্ন জায়গায় বা জেলায় ঘোরার একটা সুযোগ হয়েছে, ইকোনমিক জোন গুলাতে, তারপরে পটেনশিয়াল প্লেস গুলাতে যেখানে একটা ইকোনমিক অ্যাক্টিভিটি হতে পারে। তো ওইটা আমার লাইফের আমি খুব একটা ইন্টারেস্টিং ফেজ ছিল, কারণ ওটার ফলে আমি অনেক কিছু শিখতে পেরেছি বা দেখতে পেরেছি বাংলাদেশে। তারপরে আই জয়েন্ড রবি আজিয়াটা। ওখানে আমি, রবি ইজ ওয়ান অফ দ্য লিডিং টেলিকম ইন বাংলাদেশ, তো ওখানে আমি ব্র্যান্ড ম্যানেজার হিসেবে ছিলাম। তারপরে তরু, যেটার কথা বললে, তরুতে উই বেসিক্যালি যেটা করতাম, আমরা যাদের কাছে একটা আইডিয়া আছে, স্পেশালি সোশ্যাল বিজনেস আইডিয়া, তাদেরকে আমরা এন্টারপ্রাইজ তৈরি করতে হেল্প করতাম। তরুণ হয়ে আমি মনে হয় রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিলাম একবার। তারপরে নগদে জয়েন করা 2019 সালের জানুয়ারিতে। এই তো, এটা হচ্ছে ক্যারিয়ার জার্নি। আর যেহেতু রাজশাহী ইউনিভার্সিটির কথা মনে পড়লো, রাজশাহী ইউনিভার্সিটির কথা মনে পড়লে আমার শিক বার্গারের কথা মনে পড়ে। আচ্ছা আচ্ছা, দ্যাটস ইন্টারেস্টিং টু হিয়ার ফ্রম ইউ ভাইয়া। তো ভাইয়া, আপনি যেটা বললেন যে আমাদেরকে ব্যাংক সেক্টরে হচ্ছে আপনি পরপর দুইটা ব্যাংকে হচ্ছে আপনি দায়িত্বরত ছিলেন, বাট সেখানে হচ্ছে আপনার রোলটা ছিল অ্যাজ এ মার্কেটার বা মার্কেট ডেভেলপার বা মার্কেট রিসার্চার বা হোয়াট এভার ইট ওয়াজ। তো ভাইয়া, আমরা হচ্ছে যেহেতু হচ্ছে আপনি এখন যে প্রতিষ্ঠানে আপনি দায়িত্বরত আছেন নগদে, ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা চমৎকার কাজ করছে ইভেন এই সময়টা। তো ভাইয়া, আমরা হচ্ছে মার্কেটিং নিয়ে হচ্ছে আপনার কাছে বেসিক্যালি জানতে চাই একদম বেসিক থেকে, মানে কর্পোরেট সেক্টরে আমরা যে হচ্ছে বুকিশ যে নলেজগুলো আমার, সেগুলোর সাথে আসলে যখন হচ্ছে কর্পোরেট লাইফটাতে আমরা ডাইভ করি বা হচ্ছে ওইখানে যখন আমরা কিক স্টার্ট করি, আসলে মানে রেলিভেন্সটা কতটুকু থাকে বা পরিবর্তন আসলেও সেটা কতটুকু থাকে, বা ইন্ডাকশন পিরিয়ডে কি নতুন কোনো কিছু শেখানো হলে সেগুলো কেমন, প্লিজ ভাইয়া। আচ্ছা, সো তোমার এই কোয়েরির যদি দুইটা ভাগ থাকে, একটা অংশ যেটা বলা যায় সেটা হচ্ছে যে আমরা কি শিখি আর কি নিয়ে কাজ করি। বেসিক্যালি এটার মধ্যে ডেফিনেটলি একটা ডিফারেন্স বা একটা গ্যাপ আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই।
কারণ হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম বা যে প্রসেসে আমরা পড়াশোনা করি বা শিখি, এই সিস্টেমটা আসলে অনেক আগে ডেভেলপ করা। এবং তার তুলনায় এখন পৃথিবী চিন্তা করো যে কত দ্রুত পরিবর্তন হচ্ছে। যেমন আজকে আমরা যে সেশনটা করছি, এটা একটা পিছনে একটা মূল কারণ হচ্ছে এখন যে কোভিড-19 ভাইরাসের কারণে যে করোনা সিচুয়েশন। তার মানে তুমি এখন অলরেডি করোনার কারণে অ্যাজ এ ক্লাব তোমরা নিজেদের রিচ আউট করার মেথডটাকে অ্যাডপ্ট করে ফেলেছো। তার মানে তোমরা নতুন ভাবে মানুষকে রিচ আউট করতেছো, মানুষের সাথে কথা বলতেছো, এঙ্গেজ হচ্ছে, কারণ চারপাশে সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। একইভাবে এখন বিজনেসরাও নতুন ধরনের ব্যবসার কথা বলছে, নতুন ভাবে কাস্টমারকে রিচ আউট করার কথা বলছে। দে আর কলিং ইট দ্য নিউ নর্মাল। তো এই এত কথা যেমন তোমার মতো একটা ছোট ক্লাবও বলছে, আবার একটা বড় হয়তো বা গুগলও বলছে, টুইটারও বলছে। যেমন টুইটার ঘোষণা দিয়েছে যে এখন থেকে চাইলে সারা জীবন তাদের এমপ্লয়িরা বাসা থেকে কাজ করতে পারবে। সো আমি কথাটা এই জন্য বলছি যে সবখানে একটা পরিবর্তন দেখা যাচ্ছে, কিন্তু এখন চিন্তা করো তোমার কারিকুলামে কি কোনো পরিবর্তন আসছে? বা তোমাদের যে 4 বছরের কোর্সের যে ডিজাইন, সেখানে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। হয়তো বা তোমরা হয়তো বা একই বই পড়বা, একই আগামী 2-3 বছরও হয়তো বা যারা যে স্টেজে আছো একই বই পড়ে যেতে হবে। তো এটার একটা বড় এফেক্ট কি হবে, যে মার্কেট একদিকে চলে যাচ্ছে ইভলভ করে, তোমরা হয়তো বা ওইটার সাথে অতটা কন্টেম্পোরারি ভাবে ইভলভ করতে পারছো না ইন টার্মস অফ তোমার বইয়ের বইগুলা বা নলেজ গুলা। এবং এটার ফলে একটা গ্যাপ ডেফিনেটলি থাকে। এবং এটাকে যতটা দূর করতে পারবে যেসব মানুষরা, সাকসেস তাদের ততটা ভালো হওয়ার চান্স বেশি। এখানে আহ, যেমন বলা হয় যে তোমরা যদি কেউ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ফলো করে থাকো, যে স্কিলস, ফিউচার স্কিলস গুলা কি 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 ধরনের স্কিলের উপর ফোকাস করা হচ্ছে, কি ধরনের স্কিল একটা অর্গানাইজেশন খুঁজছে, এই গ্যাপটা কত বড় সেটা বোঝানোর জন্য কয়েক বছর আগেই ইন্ডিয়ায় একটা অনেক বড় সফটওয়্যার কোম্পানি আছে, ওটার নাম হচ্ছে ইনফোসিস। তো ইনফোসিস ইন্ডিয়াতে তাদের একটা নিজস্ব ইউনিভার্সিটি দিয়েছে। কারণ হচ্ছে যে ধরনের গ্রাজুয়েটরা ইউনিভার্সিটি থেকে বের হয়, তাদের যে ধরনের নলেজ থাকে, তারা তারপরে সেই গ্রাজুয়েটকে 6 মাস তাদের ইউনিভার্সিটিতে পড়ায়, তারপরে তাকে জবে আনে। তো এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই গ্যাপটা এখন অর্গানাইজেশনও চায় যতটা মিনিমাইজ করা যায়। তো তোমরা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি যতটুকু নতুন স্কিল শিখতে পারবে, যতটা তুমি এখনকার সিচুয়েশনের সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে পারবে, তোমার মার্কেটেবিলিটি তত বাড়বে ন্যাচারালি। যেমন কিছু স্কিলের কথা বলা, মানে বিয়ন্ড মার্কেটিং, এনিওয়ান হু ইজ ওয়াচিং দিস অথবা তোমরা ক্লাবে যে অ্যাক্টিভিটি করছো, তো প্রাইমারি কিছু স্কিলের কথা এখন বলা হয়, সেগুলো হচ্ছে তোমার প্রবলেম সলভিং, যে তোমার প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে, তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি থাকতে হবে, যে কোনো বিষয় নিয়ে ক্রিটিক্যালি কিভাবে চিন্তা করা যায়। তারপরে হচ্ছে তোমার আরেকটা স্কিল লাগবে, সেটা হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি হচ্ছে এমন একটা গুণ যে যেটা হচ্ছে অন্যের পয়েন্ট অফ ভিউ থেকে নিজের জীবনকে চিন্তা করা। তো এইটা এখনকার সময় বলা হচ্ছে যে তোমার যদি এই এবিলিটি না থাকে, যে তুমি যদি এমপ্যাথেটিক না হও, এমপ্যাথেটি এমপ্যাথি শব্দটা যত সহজ শুনতে, এটাকে বোঝা বা এটাকে ধারণ করা কিন্তু অনেক কঠিন। কথার কথা, যেমন একটা ইনোভেশন বা একটা নতুন প্রোডাক্ট যদি ডিজাইন করতে হয়, তো তোমার মধ্যে যদি এমপ্যাথি না থাকে, তুমি কিন্তু তোমার ইউজারের কষ্টটা বুঝবা না। কষ্টটা না বুঝলে তুমি যে ইনোভেশনটা করবা সেটা হয়তো বা তোমার ইউজারের কাছে অ্যাপিল করবে না। সো এমপ্যাথি কিন্তু শুধুমাত্র ইউজার বোঝা, কাস্টমার বোঝা, পার্টনার বোঝা, অর্গানাইজেশন বোঝা, সবখানে অ্যাপ্লিকেবল। সো এমপ্যাথির কথা এখন বলা হয়। আরেকটা বলা হয় ক্রিয়েটিভিটি। সো ক্রিয়েটিভিটি হচ্ছে আরেকটা স্কিল যেটা তোমার এখন থাকতে হবে। আর একটা প্রাইমারি স্কিল হচ্ছে কোলাবোরেশন। কোলাবোরেশন বলতে হচ্ছে শুধু একা করব, একা একা কাজ করব বা একটা জিনিস একা করব, কাউকে শেয়ার করব না, অন্য কারোর সাথে না, ওরকম না। এখন হচ্ছে তুমি যাই করো, ইনক্লুড পিপল, ইনক্লুড আদার সেক্টরের মানুষ, এবং এদের সাথে একসাথে মিলে কাজ করো। সো এই 5টা বেসিক স্কিল সবারই থাকতে হবে বিয়ন্ড মার্কেটিং এন্ড হোয়াট এভার ইউ আর ডুইং। সো আমি যেটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি, যে একটা গ্যাপ অবভিয়াসলি আছে আমাদের এডুকেশন সিস্টেমের সাথে আমাদের জব মার্কেটের অথবা দ্য ওয়ার্ল্ড ইটসেলফ। এখানে আরেকটা স্কিল গুলোর কথা বললাম, আর তুমি পার্টিকুলারলি আরেকটু জিজ্ঞেস করেছিলাম মার্কেটিং এর ক্ষেত্রে। তো জি। মার্কেটিং এর ক্ষেত্রে আমি বলি, মার্কেটিং, টু মি মার্কেটিং ইজ নাথিং বাট অ্যাপ্লাইড কমন সেন্স। মানে আমাদের চারপাশের জিনিসটা আমাদের অবজার্ভ করার ক্যাপাসিটি থাকতে হবে। যেমন তুমি, এই যে আমি যেটা বলছি, করোনা সিচুয়েশনের কারণে যদি আমার চারপাশ পরিবর্তন হয়ে যায়, অ্যাজ এ মার্কেটিয়ার তোমার এটাকে অ্যাডাপ্ট করতে হবে, যে আমার কনজিউমার এখন কই আছে। আমার কনজিউমার কি এখন টিভি দেখছে না লুডো গেমস খেলছে? যদি আমার কনজিউমার এখন লুডো গেমস খেলে, তাহলে আমাকে কমিউনিকেশন নিয়ে যেতে হবে লুডোর ভিতরে, কারণ আমার কনজিউমার ওখানে আছে।
আমার মানে রিলেভেন্ট জায়গাগুলোতে পৌঁছানো, এটার জন্য আমি সবচেয়ে বেশি, আমার কাছে মনে হয় আমার অভিজ্ঞতা থেকে, যে মানুষটা তার চারপাশকে অবজার্ভ করতে পারে ঠিক মতো এবং সেই অনুযায়ী কনজিউমারের প্রবলেম গুলো বুঝতে পারে, সেই আসলে একজন ভালো মার্কেটিয়ার হয়। দ্যাটস ওয়ান্ডারফুল অ্যান্সার ভাইয়া। মানে বেশ খানিকটা থ্যাংক ইউ সময় ম্যাম। নিয়ে খুব খুব ধীরে সুস্থ হচ্ছে আপনি প্রত্যেকটা জিনিস হচ্ছে স্কুলে করলেন। থ্যাংকস আ লট ভাইয়া। ভাইয়া আমরা হচ্ছে আমাদের সাথে এই মুহূর্তে যারা জয়েন করেছেন বা এই মুহূর্তে যারা আমাদের এই সেশনটি দেখছেন, ওয়েলকাম ইউ অল ওয়ান্স এগেইন। আমরা আছি মিড দ্য মেন্টর শোর এপিসোড 3-তে। আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছেন নগদের হেড অফ ব্র্যান্ড মার্কেটিং এর মনসুর আজিজ ভাইয়া। ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম মূলত হচ্ছে মার্কেটিং নিয়ে। আমরা যে হচ্ছে বইতে যে মার্কেটিংটা শিখি সেটা হচ্ছে রিয়েল লাইফে যখন আমরা কর্পোরেট লাইফে জব লাইফে যখন আমরা চলে যাই সেটার সাথে আসলে রিলেভেন্স কতটুকু থাকে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে সময়টার মধ্যে দিয়ে হচ্ছে আমরা প্যাসিং থ্রু আমরা অতিক্রম করছি বা অতিবাহিত হচ্ছি, সেই সময়টাতে এসে আমাদের যে জীবনযাপনে আমাদের চিন্তা চেতনা কাজকর্মের যে একটা বড় ধরনের পরিবর্তন, সেগুলোর সাথে সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা করছিলাম। ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে অবশ্যই বলে রাখতে চাই, আপনাদের মার্কেটিং রিলেটেড ব্র্যান্ডিং রিলেটেড যে কোনো কোয়েশ্চেন কর্পোরেট লাইফে আসার জন্য, যেহেতু হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব সবসময় হচ্ছে শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে হচ্ছে বিভিন্ন সেশন সেমিনার আয়োজন করে থাকে। ইটস আ কাইন্ড অফ ওয়েবিনার উই ক্যান সে। সো আপনারা প্লিজ ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন রিগার্ডিং মার্কেটিং অর ব্র্যান্ডিং অর এনিথিং এলস। ওয়েল, আমরা যদি হচ্ছে ভিউয়ার্সদের হচ্ছে কিছু প্রশ্ন যদি নেই, আমরা ক্রিটিক্যালি থিঙ্ক করার কথা হচ্ছে আপনার আলোচনা আসছিল। প্রশ্নটা ছিল হচ্ছে যে কোনো বিষয় নিয়ে ক্রিটিক্যালি চিন্তা করার আসলে কিভাবে চিন্তাটা করতে হয়। শামসুন্নাহ ছোট প্রশ্নটি করেছেন। আচ্ছা, যদি পার্টিকুলারলি এই প্রশ্নের অ্যান্সার করতে চাই, তাহলে একটা যেটা হয় যে মানে একটা জিনিস বা একটা এলিমেন্টকে তুমি দেখে সেটাকে মানে ভেঙে ফেলে আবার সেটাকে জোড়া দেওয়ার একটা ক্ষমতা আছে কিনা, এভাবে যদি আমরা চিন্তা করতে পারি, এক্ষেত্রে একটা সুন্দর এক্সাম্পল হতে পারে অ্যালেন মাস্ক। অ্যালেন মাস্ক হয়তোবা আমি শামসুল নাহার শুনে থাকবে, সো ওনাকে নিয়ে এখন অনেক কথা হয়। তো তুমি শুনেছো কিনা, টেসলার ফাউন্ডার বা স্পেস এক্স নামে ওনার একটা অর্গানাইজেশন আছে। তো এখনকার মডার্ন ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য মোস্ট ডিসরাপটিভ ইনোভেটর বলা হচ্ছে। তো স্পেস এক্স বেসিক্যালি কি ভিশন নিয়ে কাজ করে, সেটা হচ্ছে মঙ্গল, প্রথম মানুষকে তারা প্রথমবারের মতো মঙ্গল গ্রহে পাঠাতে চায়। তো এটা একটা প্রাইভেট কোম্পানি এলন মাস্কের। সো তখন কি হলো, ওয়ার্ল্ডে কিন্তু স্পেস ওয়ার্ল্ডটা মানে যে রকেটের সরঞ্জাম, রকেট তৈরি করা, এটা কিন্তু মাত্র কয়েকটা কোম্পানি করে পৃথিবীতে, এবং সবই সরকারি কোম্পানি। সো লাইক নাসা করছে এদিকে, হয়তো বা এদিকে রাশিয়া করছে। সো ওনারা দেখলো যে একটা রকেট তৈরি করতে বিলিয়ন বিলিয়ন ডলার লাগে, এবং এটা যে পরিমাণ এক্সপেন্সিভ একটা প্রাইভেট কোম্পানির জন্য, এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে নাসার সাথে একটা রকেট তৈরি করে সেটা নিয়ে কাজ করা। তো তখন আমরা প্রথমে যেটা এলন মাস্ক বললো, লেটস ফার্স্ট ডিকনস্ট্রাক্ট আ রকেট, যে একটা রকেট এলিমেন্ট, রকেট তৈরি করতে কি কি লাগে সেটাকে ডিকনস্ট্রাক্ট করে আমরা এটা কমার্শিয়াল মানে কমোডিটি মার্কেট থেকে এই জিনিসগুলো কিনবো। যদি এটা কপার লাগে কপার কিনবো, স্টিল লাগে স্টিল কিনবো, যে এলিমেন্ট গুলো লাগে সেগুলো কিনবো, তারপরে নিজেরা এটাকে আবার কনস্ট্রাক্ট করবো, এবং তারপরে সেটাকে নিয়ে আমরা কাজ করবো। এবং এভাবে করতে করতে তারা কিন্তু রকেটের প্রাইস মানে খুবই সিগনিফিকেন্টলি কমায় ফেলছে ওয়ার্ল্ডের যে রকেট প্রাইস বা তাদের যে রকেট প্রোডাকশন, এবং সেখান থেকে এবং তারা সফলভাবে কিন্তু এখন রকেট উত্তোলন করছেও। মানে ইটস এ ক্রেজি ড্রিম। কেন আমি এক্সাম্পলটা দিলাম, যে কোনো ক্ষেত্রে মানুষজন তোমাদেরকে বা আমাদেরকে বলে কি যে এটা পারবা, এটা রকেট সায়েন্স না, মানে রকেট সায়েন্স ইজ দ্য মোস্ট কমপ্লিকেটেড থিং। সো সেই রকেট সায়েন্স কেও একটা মানুষ অ্যাকচুয়ালি রিক্রিয়েট করতেছে। তো তোমার আসলে চিন্তার জায়গাটা ওই জায়গাটায়, যে কোনো একটা প্রবলেমকে দেখে, যে কোনো একটা এলিমেন্টকে দেখে সেটাকে তুমি ভাঙতে পারো কিনা, সেই এলিমেন্ট গুলোকে আবার নিজের মতো করে তৈরি করতে পারো কিনা, সেটার উপরই আসলে তোমার থট প্রসেসটা ওরকম ভাবে ডেভেলপ করতে পারলে হচ্ছে বেস্ট হয়। আচ্ছা, আশা করছি শামসুন্নাহ ছোটনের এই প্রশ্নের মাধ্যমে সে তার নিজের উত্তরটি তো অবশ্যই পেয়েছে, এবং একই সাথে আমাদের এই পুরো শোটিতে যারা এনজয় করছে তারা সবাই হচ্ছে সে একই সাথে হচ্ছে উপকৃত হলো এবং শুনতে পেলো আসলে ক্রিটিক্যাল থিঙ্কিংটা আসলে কিভাবে করতে হয়, আপনি যেটা বললেন। এরপরে ভাইয়া আমরা এরপরে যে প্রশ্নটি নিব মার্কেটিং সেক্টর নিয়ে, কাদের জন্য আসলে মার্কেটিংটা প্রেফার করা উচিত।
অনেক অনেক সেক্টর থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট চয়েস থাকে সবার। আচ্ছা, তানজিলা সো রহমান প্রশ্ন। তানজিলার জন্য বা সবাই যারা শুনছেন তাদের জন্য আমি একটু আগে বলছিলাম যে মার্কেটিং ইজ বেসিক্যালি অ্যাপ্লাইড কমন সেন্স। এখন এটা হচ্ছে আপনাকে প্রচন্ড যেটা হতে হবে সেটা হচ্ছে অবজারভেন্ট, যে আমি অবজারভেন্ট কিনা, আমি চারপাশ দেখতে বা চারপাশ থেকে দেখে শিখতে সেটা সঠিকভাবে ইন্টারপ্রেট করতে পারি কিনা। এটা যদি আপনার মানে ন্যাচারালি না আসে, আপনি যদি এটার ব্যাপারে প্যাশনেট না হন, তাহলে আসলে এটা করা একটু ডিফিকাল্ট হয়ে যায় ডে টু ডে। এন্ড তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে তারপরে হয়তো বা ভালো লাগে না করতে। সো এইটা আসলে এগুলা ট্রেড গুলো কোথায় দেখা যায়? আপনারা মানে মার্কেটিং শেখা বা দেখার জন্য অনেক দূরে দেখার দরকার নেই। লাইক আমার আমার দিকে, লাইক ফর এক্সাম্পল, আজকে তুমি আমাকে যখন ইন্ট্রো করতেছিলে আমাকে এমন ভাবে কথা বললা যে আমি একটা বিশাল মার্কেটিয়ার এমন কিছু। বাট একজন মার্কেটিয়ারকে দেখতে তুমি আসলে তোমার বাসার দিকেই তাকাইতে পারো। তোমার বাসায় সবচেয়ে জনপ্রিয় মানুষটাকে মেবি তোমার আম্মু। কারণটা কি, উনি হচ্ছে ওনার কিচেনটা, বাসার কিচেনটা কন্ট্রোল করে এবং উনি জানে যে কার কি পছন্দ। ধরো এক বেলার খাবারের মধ্যে উনি এমন ভাবে মিক্সটা তৈরি করে যে তুমি তোমার পছন্দের মুরগিও পাও, তোমার বোন হয়তোবা তার পছন্দের করলা ভাজিও পায়। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে মার্কেটিং এই জিনিসটা যে আমার টার্গেট অডিয়েন্স কে প্লিজ করে তারা যেটা চাচ্ছে সেটা ডেলিভারি করা, এটার এবিলিটি কিন্তু ফ্রেন্ড সার্কেলে কিছু বন্ধু দেখা যায় যে এই ধরনের জনপ্রিয়তা অর্জন করে। তোমাদের যেমন ইউনিভার্সিটিতে আমি শিওর তোমাকে এখন বলতে বললে তুমি তোমার প্রিয় শিক্ষকের মধ্যে সবার নাম নিবা না, এমন একজন দুজনের নামই নিবা, রাইট? এটা কেন নিবা? তার মানে সেই টিচারটা হয়তো বা মার্কেটিং এর না, কিন্তু উনি না ওই স্কিল সেট গুলো ওনার আছে, যে ন্যাচারালি উনি বুঝে ওনার স্টুডেন্টরা কি চায়, তাদের সাথে কিভাবে কমিউনিকেট করলে, তাদেরকে কিরকম ভাবে বুঝাইলে বা কি ধরনের অ্যাটিটিউড করলে দে উইল লাভ ব্যাক। তো এই জিনিসটা বুঝতে পারার জন্য এটা যে বড় একটা মার্কেটিয়ারদের টাকায় বুঝতে হবে বা সারাদিন মার্কেটিং বই পড়তে হবে এমন কিছু না। আমার বিশ্বাসটা হচ্ছে এটা একটা ন্যাচারাল ইনস্টিং যেটা তুমি তোমার চারপাশে সবকিছু দেখেই শিখতে পারো। এটা হতে পারে যে একটা পার্টিকুলার চার দোকানদার ইউনিভার্সিটিতে পপুলার, তাহলে এটা কেন হয় এই প্রশ্নটা তোমরা নিজেরা করো। যে এই মানে চা তো সব বেসিক সবাই বানাচ্ছে, তাহলে রহিম ভাই এত পপুলার কেন? কারণ রহিম ভাই ইজ ডুইং সামথিং এলস, যেটার কারণে হয়তো ওখানে কনভারসেশন জেনারেট হচ্ছে। টিচার স্পেশাল, তোমার মা কেন তোমার আব্বার থেকে বেশি জনপ্রিয়? আস্ক দিস সিম্পল কোশ্চেন। বা তোমার ফ্রেন্ড সার্কেলে কেন ইমরান সবচেয়ে পপুলার? সো এইগুলা মানে আস্ক দিস সিম্পল কোশ্চেন এন্ড ইউ উইল গেট ইউর অ্যান্সার ফ্রম দেয়ার। লাইক এই মানুষগুলো একটু ন্যাচারালি বুঝতেছে যে যে যার সাথে যোগাযোগ করতে হবে সে কি চায়, তার মতো করে তারা হয়তো জিনিসগুলো ক্রিয়েট করতে পারতেছে। সো মার্কেটিং কার জন্য বেটার? মার্কেটিং হচ্ছে সেই সব মানুষদের জন্য বেটার যারা ন্যাচারালি এটা করতে চায় বা পারে। আর যদি ন্যাচারালি না আসে তারপরেও করতে হয়, তাহলে হচ্ছে এই স্কিল গুলা ধীরে ধীরে শিখতে হবে। এটাই। আমি বুঝাতে পেরেছি ইমরান? সহজ ভাবে জি ভাইয়া, বোঝানো। জি ভাইয়া, জি ভাইয়া, আমি খুবই স্পষ্টভাবে আপনাকে শুনতে পেরেছি এবং বুঝতে পেরেছি। কিন্তু থ্যাংক যেহেতু ইউ। আমরা অনলাইন সেশনে আছি, যেটা হয় আমাদের ভিউয়ার্সদের সাথে যে জিনিসটা হর হামেশাই হয়ে থাকে সেটা হচ্ছে যে বাফার করা অনেক সময় আমাদের কথা ঠিক মতো পৌঁছায় না, বা একটু হেইজি এন্ড ফগি দেখাচ্ছে। তো এই জিনিসগুলো টোটালি টেকনিক্যাল এরর, এগুলো আমাদের এন্ড থেকে কোনো এরর না। বাট হোপ দ্যাট যে এরপরও আপনারা শুনতে পেয়েছেন। এবং এখন পর্যন্ত আমাদের যতটুকু আলোচনা হয়েছে, মাত্রই আমরা শুরু করলাম। আমরা 1 ঘন্টা আজকের এই চমৎকার সেশনটি আমরা কন্টিনিউ করব। আমরা আশা করছি যে আপনারা অলরেডি রিয়েলাইজ করতে পারছেন যে হাউ ইনসাইটফুল দিস সেশন অ্যাকচুয়ালি ইজ, এবং কি চমৎকার ভাবে বিষয়গুলো বলছেন। ভাই আমি যদি আপনার উত্তর থেকে একটু বলি, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে মার্কেটিং আসলে এমন কিছু না যেটা তোমাকে অনেক বড় বড় ওয়ার্ল্ড লেজেন্ড যারা মার্কেটিং নিয়ে কাজ করেছেন বা যারা মার্কেটিং নিয়ে উপরে উঠেছেন তাদেরকে দেখে শিখতে হবে বা তাদের লেকচার দেখতে হবে বা বই পড়তে হবে। হ্যাঁ, অবভিয়াসলি বই পড়া অবশ্যই দরকার, কিন্তু ওই বই পড়ার জিনিসটাকে রিয়েল লাইফের সাথে কানেক্ট করতে হবে। যেটা আপনি বললেন জি। যে তোমার মা কেন তোমার বাবার বেশি প্রিয়, সব মারাই। তারপরে কেন তোমার চা দোকানদারের সব দোকানে চা খাও না, কেন ফ্রেন্ডদের মধ্যে সবাইকে নিয়ে আলোচনা করা হয় না বা সবার ফোকাস সবার উপর থাকে না। দ্যাট মিনস মার্কেটিং পুরো ব্যাপারটাকে আপনি রিয়েল লাইফের সাথে খুব সহজভাবে কানেক্ট করে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন। জি। দ্যাটস দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং আই হ্যাভ লার্ন। এন্ড থ্যাংক ইউ হোপ ম্যাম। দ্যাট ভিউয়ার্স যারা আছেন তারাও সেই বিষয়টি লক্ষ্য করতে পারছেন এবং শিখছেন। ওয়েল ভাইয়া, আমরা অবশ্যই আপনার মিম ক্রিয়েটিং যে লাইফটা বা যে প্যাশনটা সেটা তো যাব, কিন্তু তারও আগে আমরা আরো কিছু মার্কেটিং নিয়ে আরো কিছু কথা বলবো আগে পরে। সেটা ভাইয়া, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে গত মার্চের যখন আমাদের এই প্যান্ডেমিকটা শুরু হয়, মার্চের 28 তারিখে
ফিলিপ কটলার হচ্ছে আসার কথা। ওয়ার্ল্ড মার্কেটিং সামিট কিছু একটা প্রোগ্রাম ছিল মার্কেটিং নিয়েই, কিন্তু ওয়েস্ট ইন ঢাকা হোটেলে হচ্ছে প্রোগ্রামটা ছিল, বাট সাডেনলি তো সবকিছু হচ্ছে এরকম হয়ে গেল। সো ভাইয়া, এই যে মানে মার্কেটিং এর গুরু বা এই ধরনের লোকজনগুলো আসলে যখন বইতে থাকে কোনো কিছু ভাইয়া, যখন একদমই কাগজে কলমে যখন চলে আসে, তখন কিন্তু জিনিসটা আমাদের কাছে বার্ডেন হয়ে যায়। পড়তে হবে, শিখতে হবে, খাতায় লিখতে হবে, কিন্তু ওইখানে কিন্তু অনেক ভালো কথাও দেখা থাকবে, ওগুলো ছাড়া কিন্তু আজকে মার্কেটের ওই পর্যায়ে যাননি। আসলে এই জিনিসটার সাথে আমরা কিভাবে হচ্ছে কলাজ করতে পারি, আমরা ব্রিজিংটা কিভাবে করতে পারি? সো একটা যেটা হতে পারে, ওই কথাটাই বললাম যে একটা হচ্ছে থিওরি পার্ট আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন পার্ট। সো তুমি যখন তোমার ওই থিওরি গুলো দেখে বা পড়ে ওটাকে যখন কানেক্ট করতে পারবা, তখন তোমার নিজের মধ্যে একটা এনার্জি চলে আসার কথা যে আচ্ছা, ব্র্যান্ডিং তো শিখলাম এইটা, তাহলে আমি এই যে আমি যেমন বললাম যে আমরা একটা পপুলার যে কোনো মোড়ের একটা গ্রোসারি দোকান হতে পারে, যে কোনো একটা আমাদের একটা চা আলা মামা হতে পারে, তো উনিও তো ব্র্যান্ডিং এর বিভিন্ন প্র্যাকটিস করছেন। সেই প্র্যাকটিসটা আমরা আসলে কিভাবে ওনার কাজের মাধ্যমে আর আমার বইয়ের মাধ্যমে খুঁজে পাই, এটা একটা ব্যাপার। তবে আমি অন্য একটা ব্যাপার আমার এখানে লাগে, তুমি যে প্রশ্নটা করলা যে বই পড়তে ধরো অতটা মজা বা এই কষ্টের জায়গাটা, তো এটার একটা জায়গা, একটা বড় কনভারসেশন অনেক সময় মানুষ এই ধরনের টক বা সেমিনারে বলে যে সিজিপিএ তো ম্যাটার করে না, তোমাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বা তোমাদের প্যাশন থাকলেই হবে। এটা অতটাও সত্যি না, সিজিপিএ ডেফিনেটলি ম্যাটার করে। কারণ আমি সবসময় যেটা চিন্তা করি বা যেটা তোমাদেরকে চিন্তা করা উচিত, যে অ্যাজ এ স্টুডেন্ট তোমার কোর জব কিন্তু ভালো রেজাল্ট করা বা শেখা, মানে নলেজটা গেইন করা। সো তোমার যে ইন্টারভিউয়ার, সে তো তোমার সিভির দিকে যখন তাকাবে, সে কিন্তু তোমার বাবা মা না যে সারা জীবন তোমার সাথে ছিল। জানে যে তোমার মনটা কেমন, জানে যে তুমি কত কষ্টের মধ্যে দিয়ে গেছো। তার জন্য কিন্তু তোমাকে বিচার করার মাত্রা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট ইওর ফার্স্ট জব ওয়াজ বা ইওর কোর জব ওয়াজ ডুইং গুড অ্যাট ইউনিভার্সিটি। তো ওটা যদি তুমি ভালো না করো, তার ক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু তুমি আর কোনো সুযোগ দিলা না তোমাকে বোঝার বা জানার, কারণ সে তো ওটা দেখে জাজ করবে। সো তোমরা লাইফে যাই করো, আমার কাছে মনে হয় যেহেতু অ্যাজ এ স্টুডেন্ট আমাদের কোর জবটা হচ্ছে আমাদের রেজাল্টটা একটা মিনিমাম পর্যায়ে মেনটেন করা, ওটা আমাদের করতেই হবে, এটার কোনো অল্টারনেটিভ আমি দেখি না। আদারওয়াইজ ইটস ভেরি হার্ড টু কনভিন্স দ্য ইন্টারভিউয়ার, কারণ উনি তো আমাকে অ্যাট এ গ্লান্স ওখানেই জাজ করবে যে ও ছেলেটা 4 বছর পড়াশোনা করে 4 সিজিপিএ পাওয়ার কথা ছিল, 2.5 পেয়েছে, ওহো তার মানে তো পড়াশোনা ভালো না। ওকে যদি চাকরি দেই, ও 8 ঘন্টা কাজ করে হয়তো বা 4 ঘন্টার ডেলিভারি দিবে। উনি যদি এটা চিন্তা করে, ইটস নট রং, রাইট? ইটস ফেয়ার, মানে ওনার এন্ড থেকে, কারণ স্টুডেন্ট হিসেবে তো এটাই তোমার কাজ ছিল। তো স্টুডেন্ট হওয়ার আমার কাছে মনে হয় যে পড়াশোনাকে এনজয় করা বা পড়াশোনার থেকে ভালো রেজাল্ট বের করে আনা, এটাই তোমাদের স্কিল, এটা থাকতেই হবে। এবং এটাকে যদি তোমার কাছে মোনোটোনাস লাগে বা এটাতে যদি এনার্জি কম লাগে, সেক্ষেত্রে আমি যে কথাটা বললাম যে লুক আউট বিয়ন্ড দ্য বুক, যে আজকে একটা মার্কেটিং থিওরি পড়লাম, দেখি তো এটা আমার বাসায় কিভাবে অ্যাপ্লিকেশন হচ্ছে, আমার এলাকার দোকানগুলোতে কিভাবে অ্যাপ্লিকেশন হচ্ছে। সো এইভাবে করে তুমি প্র্যাকটিস করলে তখন হয়তো একটা এনার্জি পেতে পারো। আমি বুঝাতে পারছি না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি ভাইয়া, আপনি এত সহজ করে বলছেন ভাইয়া। মানে আমি এক্সপেক্ট করছি যে ভিউয়ার্স যারা আছে অলরেডি, দেখুন ভাইয়া আপনার হচ্ছে মানে ফিডব্যাকে, মানে ভিউয়ার্সদের ফিডব্যাক শুনুন। আপনি আপনি অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি খুব সুন্দর করে সব বুঝিয়ে দিচ্ছেন। সো থ্যাংক ইউ। দিস ইজ ওয়ে এনাফ, যে ভাই আপনি কতটা চমৎকার ভাবে হচ্ছে আমাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছেন। এখন ভাইয়া প্রশ্ন যেটি হলো যে ভাই, কারেন্টলি যারা হচ্ছে অনগোয়িং, যাদের আন্ডার গ্রেড বা পোস্ট গ্রেড হচ্ছে চলছে, মানে যারা এখনো পড়াশোনা করছে, তাদের জন্য না হলে হচ্ছে একটা উত্তর পাওয়া গেল যে সিজিপিএ, ইয়াপ, সিজিপিএ ম্যাটার্স, বিকজ সিজিপিএ হচ্ছে প্রথম ইমপ্রেশনটা তৈরি করে, এন্ড অ্যাজ ইট ইজ সেড, দ্য ফার্স্ট ইমপ্রেশন ক্যান নেভার বি কামস ফর দ্য সেকেন্ড টাইম। এই কারণে হচ্ছে অবশ্যই সিজিপিএটা ভালো করা বা স্টুডেন্ট হিসেবে রেসপন্সিবল থাকাটা প্রয়োজন। কিন্তু যারা হচ্ছে পড়াশোনা শেষ করে ফেলেছে কিন্তু এখনো জব করেনি, তাদের জন্য ভাইয়া পরামর্শ কি থাকবে? সিজিপিএ একটু খারাপ হয়ে গিয়েছে, কিন্তু জব তো করতে হবে। না, ডেফিনেটলি যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, ওটা নিয়ে তো আর কষ্ট করে বা ওটা নিয়ে কান্নাকাটি করলে তো আমাদের কোনো লাভ হবে না। সো এই ক্ষেত্রে আমি ইন জেনারেল যেটা বলতে চাই, সিভি তৈরি করার ক্ষেত্রে বা ইন্টারভিউ বোর্ডে ফেস করার ক্ষেত্রে একটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ থাকে। আন্ডারস্ট্যান্ডিং গ্যাপটা যেটা থাকে সেটা হচ্ছে আমরা ভাবি
ধরো তো আমরা একটা সিভি কেন লিখি, আমরা এমন একটা ভাবনা থেকে সিভি লিখি যে সিভিটা আমরা তৈরি করছি আমরা চাকরি পাবো বলে। আসলে এটা সত্যি না। সবসময় যারা আজকে এখানে শুনছো বা তোমরা যারা আছো, সিভি তুমি তৈরি করো বেসিক্যালি ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য। সো এটার মধ্যে একটা ডিফারেন্স আছে। একটা জিনিস তৈরি করা চাকরি পাওয়ার জন্য, আর একটা জিনিস তৈরি করা হচ্ছে ইন্টারভিউ বোর্ডে ডাক পাওয়ার জন্য। সিভিটা এমন হইতে হয় যেটা দেখে মনে হয় যে এই ছেলে বা এই মেয়েটার সাথে আমি কথা বলতে চাই। তারপরে কারণ ওখানে কিন্তু সিভি দেখে কেউ তোমাকে চাকরি দেয় না, সিভি দেখে তোমার সাথে ইন্টারেস্টেড হয় কথা বলার জন্য। তারপরে যখন তোমার কথা বলার মুহূর্তটা আসবে তখন তোমাকে কনভিন্স করতে হবে ওই মানুষটাকে যে আই অ্যাম দ্য রাইট ফিট ফর দ্য জব। সো এইখানেই একটা ডিফারেন্স থেকে যায় আমাদের মাইন্ডসেটে বা যেভাবে আমরা সিভিটা প্রিপেয়ার করি। মোস্ট অফ দ্য টাইম আমরা সিভি বানাতে বসলে আমরা ভাবি কি এই সিভিটা দিয়ে আমাদের চাকরি পেতে হবে। না, সিভিটা দিয়ে আমাকে চাকরি পেতে হবে না। সিভি দেখে কেউ চাকরি দেয় না, সিভি দেখে তোমাকে ইন্টারভিউর জন্য ডাক দেয়। তো সিভিটা এমন হইতে হবে যেটা দেখে ইন্টারভিউয়ার এক্সাইটেড ফিল করে যে ও এই ছেলে বা এই মেয়েটার সাথে আমি কথা বলতে চাই। কথা বলার যে মুহূর্তটা তখন আসবে তখন তোমাকে তাকে কনভিন্স করতে হবে যে আমি এই চাকরিটার জন্য সঠিক মানুষ। সো তোমার মাইন্ডে যখন এই ফ্রেমওয়ার্কটা ক্লিয়ার হয়ে যাবে তখন দেখবে যে তোমার সিভিটাও দেখতে অন্যরকম হবে, এবং তুমি যখন ইন্টারভিউ বোর্ডে কথা বলবে তখনও ঠিকভাবে ওইটা প্রমাণ করতে পারবা যে আমি এটার জন্য রাইট। এবং আরেকটা জিনিস সবসময় প্রমাণ করতে চাওয়া উচিত বা বোঝানো উচিত যে আই এম দ্য রাইট ফিট ফর দ্য জব, আই এম নট দ্য বেস্ট ওয়ান ইন দ্য মার্কেট, নো ওয়ান ইজ লুকিং ফর দ্য বেস্ট এমপ্লয়ি। যে বাংলাদেশে তোমার থেকে সেরা কেউ নাই এটা কেউ খুঁজতেছে না, দ্যাটস ফর শিওর। কারণ সেরাকে নেওয়াও ঝুঁকিপূর্ণ এবং সেরাকে নিলে তাকে আটকায় রাখাও ঝুঁকিপূর্ণ। তো কোম্পানিরা ইউজুয়ালি এমন একটা মানুষকে খুঁজে যাকে তারা তাদের মতো একটু মোল্ড করতে পারবে এবং সে রাইট ফিট ফর দ্য জব। সো ওভার ওভার অ্যাম্বিশাস কথাবার্তা বলা বা এইটাতে জীবন দিয়ে দিব অর্গানাইজেশনের জন্য এরকমও দরকার নেই। তো একটা ব্যালেন্স রেখে যে আই এম দ্য রাইট ফিট ফর দ্য জব এটা প্রুভ করতে পারলেই হবে। আমি বুঝাতে পেরেছি কিনা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া আমাদের হচ্ছে যেহেতু হচ্ছে ভাইয়া আপনি এখন নগদে হচ্ছে দায়িত্বরত আছেন, সিম্পলি হচ্ছে আমাদের অডিয়েন্সের একটা বড় কনসেন্ট্রেশন বা ইন্টারেস্টের জায়গা হচ্ছে আপনার কারেন্ট কোম্পানি নিয়ে। তো দেখুন ভাইয়া, সিমিলার একটা কোয়েশ্চেন যে in this lockdown situation, Nogod, what roles are playing to help employees, and also how Nogod helping the people who are engaged with Nogod, like Nogod Udyokta? আচ্ছা, সো এটা কি বলবো আমি? জি ভাইয়া প্লিজ। হ্যাঁ, এটা সহজ প্রশ্ন। এটা বলার জন্য আমাকে টাকা দেয়, সো এটা বলতে পারবো আমি, কোনো অসুবিধা নেই। সো কোভিড সিচুয়েশন শুরুর পর থেকে যেটা আমরা যেটা ডিসিশন নেই বা যেটা করি সেটা হচ্ছে, আমি প্রথম বলি যে আমরা এমপ্লয়ীদের ক্ষেত্রে পরে আসি, আগে দেখি যে কাস্টমারের জন্য আমরা কি করলাম। সো যারা এখানে ফলো করছে, স্পেশালি নগদকে যারা ফলো করে তারা জানতে পারে যে নগদের কিন্তু ক্যাশ আউট চার্জটা হচ্ছে কাস্টমারের খরচ। সেই খরচটা মার্কেটে নগদে হচ্ছে সবচেয়ে কম, তোমার 1000-এ 14 টাকা 50 পয়সা। সো তারপরেও আমরা যেটা করলাম, এই সিচুয়েশনটা শুরু হওয়ার পরেই আমরা আমাদের প্রথম 1000 টাকা পর্যন্ত ক্যাশ আউট সবার জন্য ফ্রি করা হয়, যে মানে এটার কোনো খরচ দিতে হবে না, কারণ কাস্টমাররা এখন একটা ডিফিকাল্ট টাইমে আছে। এর পরবর্তী আমরা আরেকটা উদ্যোগ নেই, যেটা মার্চেন্ট সেটেলমেন্ট বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তারা যখন ক্যাশ আউট করবে তাদের চার্জ হবে 6 টাকা 1000-এ, যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম। কারণ এখন এর আগ পর্যন্ত একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে তার যদি পেমেন্ট করতে হতো তার 20 টাকার মতো খরচ হয়ে যেত, তো সেটা আমরা 6 টাকায় নামিয়ে আনি। এটার কারণটা এই জন্যই ছিল যে ব্যবসায়ী যখন কম খরচ হবে তার পণ্য সংগ্রহ করতে, কাস্টমারের উপর এটা চাপ কম পড়বে। কারণ ব্যবসায়ী তো আসলে যে টাকায় মাল কিনুক সেটার টাকাটা তো উঠাইতে হবে তার কাস্টমারের কাছ থেকে। সো আলটিমেটলি তুমি যদি ব্যবসায়ীর খরচ কমাইতে পারো, কাস্টমারের হয়তোবা এই সময় একটা বেনিফিট হবে। সো সেইটা আমাদের আরেকটা উদ্যোগ ছিল। এছাড়া আমরা আর যেটা করেছি, কাস্টমারদেরকে উৎসাহিত করার জন্য আমাদের অ্যাকাউন্ট খুললে এখন একটা বোনাস চলছে, অ্যাকাউন্ট খুলে ক্যাশ ইন করলে 25 টাকার একটা বোনাস আছে। আর হচ্ছে সপ্তাহে একজন করে মনে হয় লাখপতি হচ্ছে। এন্ড এটার পাশাপাশি আমরা যেটা কিছু সামাজিক উদ্যোগ এই পুরো সময়টা ব্যাপী নিচ্ছি, একটা যেমন হচ্ছে কাস্টমাররা আমাদের কোম্পানি থেকে যে পরিমাণ টাকা বোনাস জিতছে তার 5% আমরা আবার দুস্থদেরকে দান করে দিচ্ছি। প্লাস আমরা
এখন পর্যন্ত 429টা উপজেলায় আমাদের নেটওয়ার্ক ইউজ করে আমরা ত্রাণের কাজ করেছি। এছাড়া গ্রিন ডেল্টার সাথে আমরা কৃষকদের জন্য কাজ করছি। সরকারের সাথে সরকারের যে অনুদানের যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল, সেখানে আমরা অনুদান দিয়েছি 60 লক্ষ টাকা। এছাড়া সরকারের সাথে ভর্তুকি দিয়ে আমরা এখন 17 লক্ষ পরিবারকে 2,500 টাকার যে প্রধানমন্ত্রীর উপহার সেটা পাঠাচ্ছি। সো আমার মনে হয় অনেক কিছুই, মানে আমাদের কোম্পানির বয়স আর ক্ষমতা অনুযায়ী চিন্তা করলে আমরা অনেক কিছু করার চেষ্টা করছি বা করে যাচ্ছি। এটা গেল কাস্টমারদের জন্য আমরা কি কি করছি। এছাড়া উদ্যোক্তাদের জন্য তো আলাদা একটা সুবিধা বা এই পুরোটা সময় জুড়ে চলছে। এবং এর পাশাপাশি হচ্ছে তুমি এমপ্লয়ীদের জন্য পার্টিকুলারলি এবং উদ্যোক্তা ইনক্লুডেড এর মধ্যে, আমরা কোনো উদ্যোক্তা বা আমরা কোনো ডিএসও, কোনো ডিস্ট্রিবিউটর কেউ যদি পুরো সময় করোনা আক্রান্ত হয়, তাদেরকে আমাদের অর্গানাইজেশন 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ভাতা দিচ্ছে। আর হচ্ছে একটা অ্যাসুরেন্স দেওয়া হয়েছে যে করোনার সময় অর্গানাইজেশনের অবস্থা যতই খারাপ হোক, আমাদের এমপ্লয়ি ছাঁটাই হবে না। এটা গেল আরেকটা জিনিস। আর এর বাইরে হচ্ছে তোমার এই সময়টা আর কি করলাম আমরা এমপ্লয়ীদের জন্য, আর মনে পড়তেছে না। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আপনার হচ্ছে মানে আপনি যে বর্তমানে যে কোম্পানির সাথে কাজ করছেন, সেই কোম্পানির করা হচ্ছে বেশ চমৎকার প্রশংসনীয় কিছু উদ্যোগ, যেগুলোর খুব সহজেই আমরা বুঝতে পারছি যে সেখানে হচ্ছে মানবিক বিষয়টিকে হচ্ছে খুব বেশি প্রেফার করা। আমাদের একটা ক্যাম্পেইনও তো মানে শুরু থেকেই চলছে, যে ক্যাম্পেইনের আন্ডারে আমরা এগুলো করছি। আমি জানি না, ফেসবুকে ফলো করলে দেখতে পারো যে মানুষ বাঁচলে দেশ বাঁচবে। সো আমরা আমাদের সমস্ত কমিউনিকেশন এবং আমাদের সমস্ত প্রোডাক্ট ডিজাইন বা ইসে আমরা কিন্তু মানুষকে আগে বাঁচানোর কথা বলছি এখন, যে মানুষরা যদি এই সময় বাঁচে, পরবর্তীতে ব্যবসা করা যাবে। জি ভাইয়া। তবে আমাদের ভিউয়ার যারা আছে তাদের আরো অনেক অনেক প্রশ্ন আছে, বাট তার আগে হচ্ছে আমাদের এই শোটার যেহেতু 1 আওয়ার লং শো, মোটামুটি হচ্ছে আমরা হাফ এন আওয়ার অলমোস্ট ডান। তো এই শো এর মাঝখানটাতে যেটা হয়, যে শোগুলোতে কি হয়, বিজ্ঞাপন দেয়। কিন্তু সোকল বিজ্ঞাপনগুলো আমরা স্ক্রিনে দেখতে দেখতে আমাদের হচ্ছে এখন আমাদের নিউরোলজিতে একটা ব্যাপারই কাজ করে, বিজ্ঞাপন আসবে তো এখন হচ্ছে সুইচ করি। ফোনে ভিডিও দেখছি, অ্যাড স্টার্টিং হওয়ার আগে হচ্ছে একটা লোডিং, একটা বক্স ফিল হয়, তাহলে হচ্ছে একটু টেনে দিই অথবা সেখান থেকে বের হয়ে যে অন্য ভিডিও দেখি। ওয়েল, তো বিজ্ঞাপনের এই বিড়ম্বনা থেকে বাঁচার জন্য আমরা একটা কুইক কোয়েশ্চেন র্যাপিড ফায়ার সেশন হচ্ছে অ্যারেঞ্জ করে থাকি। আমরা হচ্ছে এইখানে অল্প কিছু কোয়েশ্চেন করব, তারপর হচ্ছে আমরা আবার আমাদের মূল আলোচনায় ফিরে যাব, অর্থাৎ ক্যারিয়ার রিলেটেড যে ডিসকাশন ছিল আমাদের। ওয়েল, আপনার মিম ক্রিয়েশন যে প্যাশনটা আপনার, আমরা সেখানটাতে যাব। প্রথমেই হচ্ছে আপনার প্যাশন সম্পর্কে শুনবো, তবে তার আগে আমরা একটু পজিটিভ হিউমার ক্রিয়েট করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে মিম ক্রিয়েট করে আপনি আসলে কি পেয়েছেন? মিম ক্রিয়েট করে কি পেয়েছি, এটা ওরকম ভাবে তো টাকা পয়সা পাওয়া যায় না, কিন্তু যেটা অ্যান্সার করা যায় সেটা হচ্ছে যে একদম সত্যি কথা বলতে, শুরুর দিকে ছোটবেলায় যখন ছোটবেলা বলতে হচ্ছে অনেক আগে যখন করতাম, তখন হয়তো বা একটু লাইক শেয়ার তো পাওয়ার আশা তো একটা ছিল। আরেকটা জিনিস যেটা সবসময় কাজ করছে সেটা হচ্ছে যে তোমার একটু ফিলোসফির দিকে চলে যাবে অ্যান্সারটা, বাট আসলে এটা সত্যি কথা। মানে আমরা যখন বড় হই তখন আসলে সবার মধ্যে একটা ইনফ্লুয়েন্স কাজ করে যে আমরা একটা হিরো হব, রাইট? যে সবাই সুপার হিরো হতে চায় নানা ধরনের, যে আমরা বড় হয়ে এরকম হব। তো যখন আমরা আস্তে আস্তে বড় হই তখন আসলে আমরা দেখতে পাই যে অধিকাংশ আমরা যারা মানুষ তারা একটু এভারেজ ধরনের মানুষ। এরা আসলে পৃথিবী বাঁচায় না, এরা নিজেরা কোন রকম বেঁচে থাকে পৃথিবীতে। তো আমিও ওরকম একজন এভারেজ মানুষ, আমার আসলে কোনো সুপার পাওয়ার নাই, কোনো ক্ষমতা নেই, কিচ্ছু নেই। তো তখন আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমি একটা জিনিস দেখলাম যে এরকম ছোট ছোট হিউম্যান যদি ক্রিয়েট করা যায়, তাহলে মানুষগুলা কিছু মুহূর্তের জন্য, কিছু মানুষ একটু সবকিছু ভুলে হাসতে পারে। সো দ্যাট কাইন্ড লাইক মাই ওন সুপার পাওয়ার, রাইট? যে আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করে কোনো মানুষ একটু মুহূর্তের জন্য হাসাইতে পারতেছি। তো আমার মতো একটা এভারেজ মানুষ যার কোনো ক্ষমতা নাই, সে যদি এটা করতে পারে, এটা একটা আনন্দ লাগে। তো এই আনন্দটা আমার নিজের একান্তই, যে আমার কাছে মনে হয় এই পার্টটুকুতে আমিও একজন হিরো, যে আসলে কেউ তার ক্ষমতা দিয়ে কাউকে একটু হাসাইলো, এই আর কি। আচ্ছা ভাইয়া, আমাদের কুইক কোশ্চেনের সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপনার জন্য, মানে যত শর্টকাট করা যায়, কারণ ইলাবোরেটলি হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের ক্যারিয়ার রিলেটেড যে ডিসকাশনটি আছে, অনেক প্রশ্ন আছে,
আপনি উত্তর দেওয়ার জন্য রেডি আছেন। ভাইয়া, মিম ক্রিয়েশনের ক্ষেত্রে আপনার কোনো অনুপ্রেরণা ছিল? ব্যক্তি, ওয়ার্ল্ডে মিম ক্রিয়েটর, আপনি না যাকে না, অনুসরণ ওরকম কিছু ছিল? ছিল না। আমার আমার এক ধরনের লাইক অলসতা থাকে, যে এটা করা সহজ, একটা ছবির উপর একটা কথা লিখে দিলে একটা গল্প হয়ে যায়। তো এটি মানে সো একটা অলসতা থাকে এটা করা। এইটা মেবি আসলে ক্রিয়েশন, এটি মেবি হ্যাঁ, ইনোভেশন। definitely। না, কজ ভাইয়া, ইনোভেশন না। মিম মিম আসলে দেখো, মিম মিম জিনিসটা মানে যে এক্সপ্রেশনটা, আমরা যে গুহা চিত্র দেখি না, গুহার মধ্যে যে বিভিন্ন ছবি আঁকা বা সাইন দেওয়া, তার মানে কি সেই আমলেই তো কেউ না কেউ কিছু না কিছু ক্রিয়েট করতেছিল। তো এগুলো আসলে এমন না কেউ ইনোভেট করছে বা কিছু, মানুষের একটা ফর্ম অফ কমিউনিকেশন, যেখানে হচ্ছে পিকচার আর টেক্সটের একটা কম্বিনেশন করা হচ্ছে। তো আমি গুহা চিত্র যদি তাকায় দেখো, তুমি দেখতে পারবে গুহা চিত্রগুলোর মধ্যে নিচে ছবি থাকে, উপরে কিছু লেখা আছে। সো লাইক সৃষ্টির আদিকাল থেকেই মানুষ বিভিন্ন ফর্ম ইউজ করে, এই ফর্ম ইউজ করে কমিউনিকেট করে। তো এটা অনেক সহজ, আমার জন্য এটা সহজ যে একটা ছবির সাথে একটা ইরিলেভেন্ট কথা দিয়ে দিলে মানুষের জন্য মজা লাগে। তো উই আর ডুইং দিস, মেবি ওরাও ওই সময় গুহাতে বসে এটা করতো, কে জানে। আচ্ছা ভাইয়া, থ্যাঙ্কস ভাইয়া উত্তর দেওয়ার জন্য। কিন্তু আমি বলেছিলাম ভাইয়া দ্যাটস ক্রিয়েশন এন্ড দ্যাটস ইনোভেশন। আমি বলেছিলাম যে ভাইয়া আপনার যে চিন্তাটা, অর্থাৎ যেটা হয়, আমি বলেছিলাম ওই সেন্সে যে আমরা ইউজুয়ালি কাউকে দেখে অনুপ্রাণিত হই মোস্ট অফ দ্য টাইমস। হুম। ব্যতিক্রম হতে পারি, যেমন আপনি। আমরা অনেক সময় অনুপ্রাণিত হই কাজ থেকে, যে আচ্ছা হ্যাঁ আমিও তেমনটা করতে পারি। যেমন যেমন হচ্ছে হোস্টিং এর ক্ষেত্রে বা প্রেজেন্টিং এর ক্ষেত্রে আমি অনেককে ফলো করি, অনেকের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছি। যেমন জি। জেমি কে? কিলন, জেমি ফ্যালন, এরা যারা আছে ওয়ার্ল্ডে বড় বড় হোস্ট যারা আছে। সো এইটাই হচ্ছে বলছিলাম যে ভাই দ্যাটস ইনোভেশন, যে আপনি নিজের মতো করে চিন্তা করছেন, নিজের মতো করে ক্রিয়েট করেছেন। দ্যাটস না, আচ্ছা। ওই সেটা আমি রাজি হচ্ছি না এটা মেনে নিতে, কারণ এমন কোন ইনোভেশন না সেই জন্য। আচ্ছা, এখন হচ্ছে ভাইয়া, মানুষ মিম দেখে হচ্ছে মানুষ হাসে, জি। এবং মিম ক্রিয়েট করার সময় নিশ্চয়ই আপনার কিছু লস উইট আছে, যে আমি হুম। এই জিনিসগুলো নিয়ে কাজ করবো, এই জিনিসগুলো নিয়ে কাজ করবো না, কারণ মানুষের কাছে পৌঁছানোর ব্যাপার থাকে। তো মিম করে মিম দেখে মানুষ হাসে, এই হাসিটা আপনি কিভাবে নেন? ডেফিনেটলি, ওই যে যেটা বললাম, আমার কাছে হাসিটা একটা, আমার যখন কেউ হাহা দেয়, ওটা আমার নিজের মধ্যে একটা হিরো হিরো ব্যাপার চলে আসে। একটা হাহা মানে নিজেকে একটু 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 করে জসিমের মতো ভাবা, সেটা একটা আছে। আর 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 যেটা কাজ করে সেটা হচ্ছে যে কিছু জিনিস অ্যাভয়েড করার চেষ্টা করি বাংলাদেশে। বাংলাদেশের কালচারে যেহেতু পলিটিক্যাল জোকস, সেক্সুয়াল জোকস অ্যান্ড রিলিজিয়ন নিয়ে জোক, এই তিনটা সাবজেক্ট নিয়ে জোক করা একটু ডিফিকাল্ট, মানে মানুষজন নিতে পারে না হিউমার গুলা। তো এগুলো ইউজুয়ালি আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। আচ্ছা ভাইয়া, আমরা হচ্ছে ভাইয়া এবং অডিয়েন্স যারা আছেন আমাদের সাথে, আমরা হচ্ছে ভাইয়ার মিম ক্রিয়েশন নিয়ে এবং মিম প্যাশনটা নিয়ে আলোচনা করছিলাম আমাদের কুইক কোশ্চেন সেশনের আজকে। তবে আমি একটু হচ্ছে চেষ্টা করবো স্ক্রিনটা শেয়ার করার, কারণ আমার মানে সামান্য দুই একটা স্লাইড ছিল আপনার মিম গুলো নিয়ে। কারণ অনেকেই আছে আমরা যারা আপনার মিম গুলো দেখা হয়নি এখনো। যদি কোনো টেকনিক্যাল এরর হয়, সরি ফর দ্যাট ইন অ্যাডভান্স, বাট স্টিল আই এম ট্রাইং। আমি স্ক্রিনটা শেয়ার করে একটু দেখাতে যাচ্ছি যে আপনার কিছু মিম। শিওর। অলরাইট। জি ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন? আমি এখনো স্ক্রিনে পাচ্ছি না দেখতে। আপনি স্ক্রিনে পাচ্ছেন না? আমি পাচ্ছি না দেখতে, আমি আমাদেরকেই দেখতে পাচ্ছি। আমি আচ্ছা, জানি আমি অডিয়েন্স। আমি দিচ্ছি ভাইয়া, জাস্ট আ মিনিট, আমি দিচ্ছি। হ্যাঁ, শিওর। ভিউয়ার্স, আমরা একটু স্ক্রিন শেয়ার করার চেষ্টা করছি ভাইয়ের কিছু মিম দেখার জন্য। প্লিজ কিপ পেশেন্স এন্ড সাপোর্ট আস এন্ড স্টে উইথ আস। এখন কি দেখতে পাচ্ছেন? লোডিং হচ্ছে। হ্যাঁ। এখন দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছেন ভাইয়া? আহ, হ্যাঁ, একটা পাওয়ার পয়েন্টের স্লাইড আসছে। জি। হ্যাঁ,
হ্যাঁ ভাইয়া, আমরা হচ্ছে আপনার মিম নিয়ে কথা বলছিলাম। তো আমরা এইখান থেকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আপনি জসিমের কথা বলেছেন। জসিম বাংলা চলচ্চিত্রের খুবই খুবই পরিচিত এবং খুবই হুম। ফেমাস একটা ক্যারেক্টার। যেখানটাতে হচ্ছে এখানে লেখা আছে যে, আচ্ছা, একজন পোস্ট করেছিলেন, ক্যান ম্যান প্লিজ বাটন আপ দেয়ার শার্টস ফুলি। এইখানে আপনার মেমটা ছিল, চৌধুরী সাহেবের মেয়ে, দয়া করে আপনার চোখকে সংযত করুন। দ্যাটস ইন্টারেস্টিং। আচ্ছা, ভাইয়ার আরো কিছু মিম আমরা দেখতে চাই। এই করোনার সময় ভাইয়ার তৈরি করা কিছু মিম, প্লিজ ভিউয়ার্স আপনারা যারা দেখছেন, হোপ দ্যাট যে ইউ অল আর এনজয়িং ইট সো ভেরি মাচ। তো আমরা আরো কিছু মিম দেখি ভাইয়ার। আচ্ছা, করোনার সময়তে করোনার সময়তে আমরা যখন বাইরে ঘোরাফেরা করছি, আহ, এইখানে হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে কিং অফ রোম্যান্স, আর জাস্ট এই ভিডিওটাতে এক পাশে হচ্ছে খুব খুশি অবস্থায় করোনা, আর হচ্ছে কাজলকে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে খুবই বিরক্তিকর ভাব, যেটা হচ্ছে আমার নিজেকে ফুটিয়ে তুলছে, অর্থাৎ আমরা। দ্যাটস ইন্টারেস্টিং। সো ভিউয়ার্স, আপনারা যারা আছেন, আপনাদের কাছে যদি ভাইয়ার মিম, ওদের যে আমাদের গ্যালারিতে ভাইয়ার মিমের অনেক কালেকশন থাকতে পারে, which is very regular thing. সো আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, সো দ্যাট আমরা ওইগুলো নিয়েও ডিসকাস করতে পারি। এন্ড ভাইয়ার মিম নিয়ে হচ্ছে আরেকটা মিম ভাই আমরা শেয়ার করতে চাই, সেটি হলো এই জায়গাটিতে। আমরা আমাদের কুইক কোশ্চেন সেশনে ছিলাম, বাট এইখানটাতে আপনি খেয়াল করুন যে এই মিমটা যেটা আপনি দিয়েছেন, নিঃসন্দেহে হচ্ছে এটা খুব পজিটিভলি মেক আস লাভ, অলরাইট। Thank বাট এইখানটাতে সত্যিকার অর্থে আমাদের আইসক্রিম ইন্ডাস্ট্রি কেমন আছে? প্রায় 30-40 হাজারের মতো এমপ্লয়ি বা ওয়ার্কার আইসক্রিম ইন্ডাস্ট্রিগুলোতে। আমাদের পহেলা বৈশাখ গেল, কোনো সেল হয়নি, অর্থাৎ সেলস মার্কেটিং যাই বলি না কেন, সবকিছু কিন্তু মুখ থুবড়ে পড়েছে। ঠান্ডা খাওয়া নিষেধ আমাদের এই সময়টাতে। আমাদের আইসক্রিম বিজনেসের কি অবস্থা, বা কেমন আছে আমাদের আইসক্রিম ইন্ডাস্ট্রি? তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে তো ডেফিনেটলি একটা ডিফিকাল্ট টাইম, এবং এই টাইমটা আসলে যেটা আহ জ্যাকমা কয়েকদিন আগে একটা কথা বলছে যে 2020 একটা বছর, যে বছরটা আপনাকে শুধু বাঁচতে হবে। যদি এই বছর আপনি বেঁচে বের হয়ে যান তাহলে এটা আপনার প্রফিট। তো এই কথাটা দিয়ে আসলে যেটা আমি যেটা বলতে চাই যে সব বছর আসলে আমাদের সবকিছু করার বছর না। কিছু বছর এটা যারা এখানে ফলো করতেছে, বাংলাদেশে যেহেতু ক্রিকেট অনেক পপুলার, আমি বলবো মূলত এটা T20 সময় না, যদিও 2020 এটা আসলে টেস্ট ক্রিকেটের সময়। টেস্ট ক্রিকেটে যেমন সেশন বাই সেশন খেলা হয় না, আমি জানি না কত মানুষ ক্রিকেট অতটা ফলো করে, আমি ধরে নিচ্ছি ফলো করে এখানে যারা আছেন। তো এখানে কিন্তু সেশন বাই সেশন থাকে, একটা দিনে 3টা সেশন থাকে। এন্ড যারা ক্রিকেট ফলো করে টেস্ট ক্রিকেট তারা জানে যে দেখা যায় যে টেস্টের প্রথম দিনে পিচ যখন অনেক সবুজ থাকে, পেসাররা নতুন বল পায়, ওই সেশনটা ছেড়ে দিতে হয়। মানে পেসারদেরকে ছেড়ে দিতে হয় যে ওরা আগে বলটা পুরাতন হোক, পিচটা ঘাসগুলো মরে যাক, তারপরে আমরা ব্যাটিং করবো। সো 2020 হচ্ছে এমন একটা বছর, কোম্পানি বলো আর মানুষ বলো, আমাদেরকে কিন্তু জাস্ট সার্ভাইভ করতে হবে। যদি আমরা সার্ভাইভ করি, জীবন অনেক লম্বা, উইল এগেইন ডু গ্রেট থিংস। আচ্ছা, দ্যাটস এ ভেরি নাইস অ্যান্সার ভাইয়া। সো ভাইয়া, আমরা হচ্ছে গেটিং ব্যাক টু আওয়ার আমি জেনারেল ডিসকাশন। যেহেতু তুমি 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 মিম নিয়ে কথা বললা, আর আজকে যারা শুনতেছে, আমি অবশ্যই এনকারেজ করব যে এখানে যারা আছে তারাও জাস্ট পার্ট টাইম বা প্যাশনের জন্য মিম বানাইতে পারো। তো মিম বানানোর সিক্রেটটা বলে দিই সবাইকে। সিক্রেটটা হচ্ছে বেসিক্যালি দুইটা ইররিলেভেন্ট ইস্যুকে একটা জায়গায় এনে কথা বলতে হয়। তো সবসময় মানে যে কোনো হিউমার ক্রিয়েট করার ক্ষেত্রে এটা খুবই ইন্টারেস্টিং একটা টেকনিক, যে দুইটা ইররিলেভেন্ট ইস্যুকে আমরা একসাথে বলতে পারি কিনা। সো যেমন যে কোনো মিম বা যে কোনো যেগুলো আমাদের কাছে মজা লাগে, সেটা এই কারণেই লাগে যে একটা ইররিলেভেন্ট ইস্যুর সাথে এটার কি কানেকশন। লাইক করোনা ভাইরাসের সাথে শাহরুখ খান কাজলের রোমান্টিক সিনের কি কানেকশন। সো এই দুইটা কানেকশন যখন বিল্ড হয়ে যায়, ওই রিলেভেন্সটা যখন বিল্ড হয়ে যায়, তখনই আমাদের মজা লাগে। তো যদি তোমরা কেউ মিম বা হিউমার ট্রাই করো, তোমরা এই টেকনিকটা ট্রাই করতে পারো। বেসিক্যালি এটা আর কিছুই না, দুইটাই রিলেভেন্ট ইস্যুকে একসাথে নিয়ে একটা ঘটনা বলা। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া ফর শেয়ারিং দ্য সিক্রেট অফ ক্রিয়েটিং মিম। ভাইয়া, আপনার মিম নিয়ে যখন আমরা কথা বলছিলাম, তখন হচ্ছে মিম নিয়ে হচ্ছে অনেকের অনুভূতি শেয়ার করেছে আমাদের সাথে। যেমন আমরা যেটা বলেছিলাম যে অনেকেই আমাদের মধ্যে এরকম আছি যারা হচ্ছে আপনার মাইডিতে গিয়ে আপনার মিম গুলো না দেখলে হচ্ছে আমরা রাতে ঘুমাই না, আর গ্যালারিতে হচ্ছে আপনার মিম গুলো দিয়ে থাকেই, কারণ আমরা হরহামেশা শেয়ার করি এগুলো।
দেখুন, আব্দুল্লাহ মামুন কমেন্ট করেছে, আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট। প্রথমে ধন্যবাদ জানাই মনসুর ভাইয়াকে আমাদেরকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভাইয়া, মাই ডেথ না দেখে আমার রাতের ঘুম হয় না। বিগ ফ্যান আপনার, জয় হাসানকে নিয়ে রমজান পরবর্তী ধামাকা চাই। বুঝতেই পারছেন কথা হচ্ছে, আপডেট গুলো রাখে আপনার প্রপারলি। থ্যাংক ইউ। তারপর ভাই এমজিএম শাহরিয়ার বলছে, ভাই আমিও মাঝে মাঝে মিম বানাই, আপনার আইডল, আমার আইডল হলেন কাইসা। ঠিক আছে। আচ্ছা, শাহরিয়ার, আপনি আজকে ভাইয়ার যে হ্যাকটা শেয়ার করলেন, যে সিক্রেটটা শেয়ার করলেন, সেখান থেকেও বেশ কিছু লার্ন পেয়েছেন। তো ফিরে যাচ্ছে আমরা আমাদের মূল পর্বের আলোচনায়। আমরা আলোচনা করছিলাম ব্র্যান্ডিং নিয়ে, আমরা আলোচনা করছিলাম মার্কেটিং নিয়ে। মূলত আলোচনা বলতে আমরা ভাইয়ের কাছ থেকে শিখছিলাম আসলে, এবং আমাদের সাথে আমাদের ভিউয়ার যারা আছেন তারাও সবাই হচ্ছে শুনছেন এবং শিখছি। ভাইয়া, আমরা এখানে বড় একটি প্রবলেম যেটি হয়ে যায় আমাদের, সেটি হলো আমাদের এরকম একটি প্রশ্ন আসছে যে, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? আচ্ছা, হ্যালো ভাইয়া, it is said that the most challenging and hard job is to work in sales and marketing. Is it true or false? First thing, what are the major challenges or opportunities in marketing or sales? খুবই গুরুত্বপূর্ণ দুইটা উইং, যে কোনো হচ্ছে হাউসের জন্য। আফসারি ভাইয়া এখানে আমার ধারণা ও যেটা বুঝাইতে চাইছে সেটা হচ্ছে পার্টিকুলারলি মানে সেলস জব, যেটা মানে ফিল্ডে যে প্রোডাক্টটা যাকে ফাইনালি বিক্রি করতে হয় তার জবের কথা বুঝিয়েছে, যেটা মার্কেটিং এরই একটা অংশ। এবং এটা অবশ্যই ট্রু যে আমাদের যত মার্কেটিং এর যতগুলো উইং আছে তার মধ্যে এটা ডিফিকাল্ট ইন এ সেন্স হচ্ছে, কারণ এন্ড অফ দ্য ডে তোমাকে আমি যতই কমিউনিকেশন বানাই বা যে অ্যাডটা বানাই বা যেটা প্রচার করি সেটাতে তো কাস্টমারকে উৎসাহ দিচ্ছি, তবে দিন শেষে কিছু মানুষ একদম রুট লেভেলে যে জিনিসটা বিক্রি করে, বা ধরো নগদের ক্ষেত্রে কি হয়, যেই মানুষগুলো নগদের ক্ষেত্রে সেলস হচ্ছে যেই মানুষটা যে উদ্যোক্তা, আমরা যাকে উদ্যোক্তা বলি, এজেন্ট পয়েন্ট, তাকে যে কনভিন্স করে যে আপনার মোবাইলে নগদের ব্যালেন্সটা রাখেন, সেই কাজটা যে করে তার জন্য আসলে এটা অনেক কঠিন হয়ে যায়। কারণ হচ্ছে তাকে একদম যে ফেস টু ফেস এন মাইল মানুষটাকে কনভিন্স করতে হয়। এটা আবার যে কোনো একটা মুদি দোকানদারকে যে যে প্রাণের বা ইউনিলিভারের যে মানুষটা কনভিন্স করতেছে আপনার শেলফে লাক্স সাবান রাখেন বা আপনার শেলফে এই তেলটা রাখেন, তো ওই মানুষটা হচ্ছে একদম এন্ড পয়েন্টে যে ফাইনালি সেলসটা যে ক্লোজ করে। সো এই কাজটা যে করে তার ডেফিনেটলি তার ফিজিক্যাল চ্যালেঞ্জ অবশ্যই বেশি, কারণ আমরা তো একটা অধিকাংশ সময় একটা এসি রুমে বসে কাজ করি বা সিদ্ধান্ত নেই যে এটা এভাবে করলে এটা মনে হয় মানুষ পছন্দ করবে। কিন্তু মানুষ যতই পছন্দ করুক, রিয়েল টাইমে রিয়েল সময়ে ওই রিয়েল মানুষটার কাছে যে তাকে কনভিন্স করার কাজটা আমরা মূলত করি না। মানে আমরা বলতে বোঝাচ্ছি যে আমি যে রোলে আছি, ব্র্যান্ড মার্কেটিং এর যে রোলটা, এটা করে একদম সেলস যারা রুট লেভেলে কাজ করছে। তো অবশ্যই বেশ কঠিন ওই কনটেক্সট থেকে। এবং এক্ষেত্রে উনি আর কি জিজ্ঞেস করেছে যে চ্যালেঞ্জ হচ্ছে যে পিপল পার্সন না হলে এটা কিন্তু খুবই ডিফিকাল্ট কনভিন্স করা। আরেকটা ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় মার্কেটিং সম্পর্কে সারা বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা ধারণা আছে যে মার্কেটিয়ার্স আর লায়ার, মানে এরা মূলত এসে চাপাবাজি করে বা মিথ্যা কথা বলে একটা কিছু গছায় দিয়ে চলে যায়। ওই ধারণাটা আসলে সত্যি না, এবং লং টার্মে যদি তুমি ভালো সেলসম্যান হইতে চাও এটা থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে। তোমাকে যে গল্পটা, তোমাকে যে থিওরিটা ফলো করতে হবে সেটা হচ্ছে যে ম্যাককেন এরিকসন নামে একটা কোম্পানি আছে ওয়ার্ল্ডের এজেন্সি, ওদের একটা ট্যাগলাইন আছে, ট্রুথ ওয়েল টোল্ড, সত্যি কথা ভালোভাবে বলা। সো যে মানুষগুলো আসলে সত্যটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে তারাই অ্যাকচুয়ালি দেখা যায় যে লং টার্মে সেলস বা মার্কেটিং এ ভালো করে। মিথ্যা কথা বলে বা একটা বাড়িয়ে বলে একটা জিনিসকে আসলে একবার দুইবার সফল হওয়া যায়, এটা কিন্তু যদি বারবার একটা উদ্যোক্তার কাছে তোমাকে, যে একটা মুদি দোকানদারের কাছে তোমাকে যে বিক্রি করতে হয় বা একটা বাসায় যে তোমাকে বিক্রি করতে হয়, এটা সম্ভব না। তুমি বারবার মিথ্যা কথা বলবা, সে তোমার প্রোডাক্ট নিতেই থাকবে। তো ফার্স্টে হচ্ছে তোমার প্রোডাক্টের ট্রুথটা কি, তোমার প্রোডাক্টের ইউএসপিটা কি, এটা যখন তুমি অনুধাবন করবা বা জানবা, সেটাকে সুন্দর করে বলার আর্টটাই হচ্ছে তোমার সেলসম্যানশিপ। এটা যারা ট্রুথটা সুন্দর করে বলতে পারে লং টার্মে তারা খুব বড় বা ভালো সেলসম্যান হয় ইউজুয়ালি।
থ্যাংক ইউ ভাইয়া। আশা করছি যে হচ্ছে প্রশ্নকারী যিনি ছিলেন আপনি আপনার উত্তরটা পেয়েছেন, এবং আপনার প্রশ্নের সাথে সাথে আমরা উত্তরটা থেকে নিজেরাও জানতে পারলাম এবং শিখলাম। ভাইয়া এরপরে হচ্ছে যে প্রশ্নটি হচ্ছে আমাদের আছে, সেই প্রশ্নগুলোতে যাওয়ার আগে আপনার রিভার্স স্কুল নামে একটি স্কুলের নাম আমরা শুনেছি, মোটামুটি ফেসবুকে এটার বেশ ভালো রিচ আছে। যতদূর আমরা জানি, আমরা মূল ঘটনাটি আপনার কাছ থেকে জানবো। যতদূর জানি যে এখানে ফেইলার স্টোরি শোনা হয়, অর্থাৎ ওই যে সোমনাথ ফুংসুক লাদাখের সেই ঘটনার মতো আর কি, 3 ইডিয়টস এর। অর্থাৎ ফেল না করলে হচ্ছে স্কুলে আসা যাবে না। প্লিজ ভাই যদি হচ্ছে রিভার্স স্কুল নিয়ে আমাদের কিছু বলতেন। এবং হ্যাঁ, থ্যাংক ইউ ইমরান এটার জন্য। এটা মানে রিভার্স স্কুল একটা প্রজেক্ট যেটা আমার খুবই মানে মনের কাছের একটা প্রজেক্ট, এবং এটা একটা পিওরলি প্যাশন থেকে করা। সো আমি আমার ক্যারিয়ারে বা যত এতদিন ধরে কাজ করছি বা বিভিন্ন সময় যে গিয়েছি, তো আমি যেরকম নিজে এরকম কথা বলছি, বা আমি অনেক তুমি ফিলিপ কটলারের কথা বললা, 2012 সালে ফিলিপ কটলার যখন বাংলাদেশে আসছিল, ওই সেমিনার অর্গানাইজার টিমে আমি আসলে ছিলাম। সো আমি আমার জীবনে অনেক বড় বড় মানুষকে সামনে থেকে কথা বলতে দেখেছি। সো আমার কাছে যেটা মনে হয়েছে, সব বড় মানুষরা স্টেজে উঠে যখন কথা বলে, তখন তারা একটা প্যাটার্নেই তারা কথা বলে, সেটা হচ্ছে গ্লোরিফাইড সাকসেস স্টোরি। তারা বেসিক্যালি বলে হচ্ছে যে তাদের জীবনে একটা ঘটনা ঘটছিল, তারপরে একটা ওয়াও মোমেন্ট আসছে, তারপর তারা পৃথিবীকে বদলায় দিছে, এবং চাইলে তুমিও তাদের মতো হতে পারো। কিন্তু যখন আমি নিজে কাজ করা শুরু করলাম, এবং আমি যখন বিভিন্ন স্টার্ট আপ অন্টারপ্রেনারদের সাথে কাজ করেছি, আমি দেখেছি যে মোস্ট অফ দ্য টাইমস, অলমোস্ট অল অফ দ্য টাইম, আমরা যেটা প্ল্যান করি আর রিয়েলিটিতে যেটা হয় সেটা আসলে ডিফারেন্ট। সেটা আসলে একভাবে হয় না। আমরা যে প্ল্যান করে কাজ শুরু করি আর যেটা এক্সিকিউট করি, এটার মধ্যে অনেক ডিফারেন্স থেকে যায়। এন্ড দেয়ার আর লট অফ ফেলিয়ার, লট অফ পিভটিং, যে একটা কাজ একভাবে শুরু করছি আরেকভাবে শেষ হয়। তখন আমি চিন্তা করলাম, আমি আর আমার একটা ফ্রেন্ড আছে ওটাতে, ওয়াসফিত আমিন। তো আমরা দুজন তখন চিন্তা করলাম যে আমরা একটা প্ল্যাটফর্ম বানাবো যেখানে অ্যাকচুয়ালি মানুষ এসে তার ফেইলিয়ারের ঘটনাটা, অরিজিনাল ফেইলিয়ার ঘটনাটা, এবং তারপর ওইটা থেকে কি শিখলো, সেই শিক্ষাটা নিয়ে কোথায় গেল, ওই গল্পটুকু শুধু বলবে। এখানে শুধু কোনো সাকসেসের গল্প না, এটা বেসিক্যালি প্রজেক্টটার নাম, টক সিরিজটার নাম দিয়েছি আমরা আন্ডু। কন্ট্রোল জেড থেকে আইডিয়াটা আসা। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন কিছু লিখি, তারপর কি ভুল হলে আমরা কন্ট্রোল জেড চাপ দিয়ে আন্ডু করি। তো আমি ভাবলাম যে জীবনটায় আমরা যদি কিছু কিছু জিনিস থাকে যেগুলো কন্ট্রোল জেড চেপে আন্ডু করতে চাই, তাহলে সেটা কিভাবে করব বা সেটাতে কিভাবে শিখবো। তখন আমরা সমাজের তথাকথিত বেশ কিছু বড় মানুষ, আমরা এখন পর্যন্ত 8-9 জনের কে এরকম আমাদের প্ল্যাটফর্মে এনেছিলাম, যারা বেসিক্যালি এসে, না 8-9 জন না, আসলে ভুল হলো, আরো বেশি। 4টা সেশন হয়েছে, আর এছাড়া কিছু ফিজিক্যাল ইন্টারভিউ হয়েছে, আরো বেশি মানুষ। তো ওনারা বেসিক্যালি ওনাদের জীবনে কোন জিনিসগুলো ওনারা প্ল্যান করে শুরু করে সেখান থেকে ফেল করে ওনারা কিভাবে সেখান থেকে কাম ব্যাক করছে, ওই গল্পটাই। এন্ড আজকে যারা শুনছে বা দেখছে, তো যে তোমাদেরকে এসে যে গ্লোরিফাইড সাকসেস স্টোরি বলুক না কেন, দ্য রিয়েলিটি ইজ, নো ম্যাটার হাউ মাচ প্রিপারেশন ইউ টেক, নো ম্যাটার যত যাই হোক, ফেলিওর উইল কাম। এটা হবেই। মানে তুমি তো এটা অ্যাজ স্মল অ্যাজ, আজকে তোমরা ইফতার, ফর এক্সাম্পল আমি প্ল্যান করছিলাম যে আজকে ইফতারিতে একটা কিছু খাবো, সেই প্ল্যানটাই মতো ছোট প্ল্যান হইতে পারে, বা এমন হইতে পারে আমি প্ল্যান করছিলাম 2020 সালে আমি একটা ফরেন ট্যুর দিব। সো যে কোনো প্ল্যান, নো ম্যাটার আমরা যতই প্রিপারেশন নেই, এটা ফেল করতেই পারে, কিন্তু সেই ফেলিওর থেকে আমরা কি শিখবো এবং শিখে আমরা কিভাবে কাম ব্যাক করবো, এটার উপরই আসলে ট্রু সাকসেসটা ডিপেন্ড করে। এটাই হচ্ছে কোর এসেন্সটা আমাদের ইনিশিয়েটিভের। আচ্ছা ভাইয়া, আমি যেরকম হচ্ছে আপনার কাছ থেকে খুব ডিটেলস জানতাম না, আপনার কাছ থেকে শুনলাম যে পুরো এটার তৈরি হওয়ার গল্পটা, কেন আপনারা এটা করছেন, ওয়াইটা আজকে আমরা শুনলাম। আশা করছি যে আমাদের এই শোতে যারা আজকে এই গল্পটি শুনলেন, যে রিভার্স স্কুল নামে হচ্ছে মনসুরুল আজিজ ভাইয়া এবং তার যে ফ্রেন্ডস অ্যান্ড ফেলোজ যারা আছে তাদেরকে নিয়ে যাত্রা করা, এটা কাজ করে একদমই ব্যতিক্রম মোটো নিয়ে, সেটা হচ্ছে ফেইলার স্টোরিগুলো শোনা হয়। আমরা এই জন্য সবসময় সাকসেস স্টোরি শুনি, সাকসেসের গল্প শুনি, সাকসেস নিয়ে বই পড়ি, বই লিখি, কিন্তু ফেইলার নিয়ে হচ্ছে তত বেশি প্রমোট বা তত বেশি ব্র্যান্ডিং মার্কেটিং করা হয়নি। এই কারণে হচ্ছে চমৎকার এই উদ্যোগ। আর ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। মানে এমন মানুষ সাকসেসফুল কম হয়তো খুঁজে পাওয়া যাবে না যার জীবনে ফেইলার আসেনি, যে আপনি যেটা বলতে চেয়েছেন। সো কংগ্রাচুলেশনস ভাই আপনার এই ইনিশিয়েটিভের জন্য, এই প্রজেক্টের জন্য আপনাদের। এবং আশা করছি যে হচ্ছে আমরা পরবর্তী যে এপিসোডগুলো আসবে বা যে স্পিকাররা আসবেন, আমরা আপনার রিভার্স স্কুলের থ্রুতে মানুষের ফেইলারের গল্পগুলো শুনেও আমরা অনুপ্রাণিত হবো, বা নতুন দেখা যাচ্ছে যে এই ভুলগুলো থেকে অনেক অগ্রিম সংশোধন হওয়ার বিষয় থাকে কারো ভুল থেকে, সেই বিষয়গুলো শিখবো। এট দ্য সেম টাইম
যারা ফেলিয়ারের স্টোরি বলতে আসবে তারাও একসময় সাকসেসফুল হবে ডেফিনেটলি আমরা আশা করি, কারণ ফেইলিয়ারটা সবার সামনে বলা হচ্ছে একটা মানে একটা এক ধরনের ব্রেভারি কিন্তু ডেফিনেটলি সবার তো সামনে। মানে যে পয়েন্টটা তুমি বললে ওখানে যদি আমি একটু অ্যাড করি আর কি, সো বেসিক্যালি মানে ফেলিয়ার নিয়ে কথা বলতে মানুষকে কমফোর্টেবল করা, এটা জি মানে যেমন আমি খুবই সাধারণ একটা কথা বলি, আমাদের সমাজে যেটা একটা চ্যালেঞ্জের জায়গা, আমাকে যদি তুমি আজকে জিজ্ঞেস করো কেমন আছেন, এর উত্তরে আমার ধরেই নেওয়া হয় আমি ভালো আছি বলবো। আর তোমাকে আমি যদি জিজ্ঞেস করি ইমরান কেমন আছো, আমি শিওর তুমি 100-তে 100 বার যে কোনো মানুষকে প্রথম শুরু করো হচ্ছে ভালো আছি দিয়ে। সো মানে কি, এই যে তুমি যে শুরু করবা যে না আজকে আমি ভালো নাই, এটা বলাটাই বাংলাদেশে বা আমাদের পৃথিবীতে একটা ট্যাবুর মতো, যে আমাদেরকে সফল হতে হবে, আমাদের সবসময় ভালো থাকতে হবে, আমরা খারাপও থাকতে পারবো না। মানে এই সামান্য জায়গাটাও দেখো আমাদের মধ্যে একটা আনকমফোর্টেবলনেস আছে, যে একটা মানুষ আমরা জাস্ট সিম্পলি জিজ্ঞেস করেছি কেমন আছেন, এটাতে সে যদি সত্যিকার খারাপ থাকে সে বলতে কমফোর্টেবল না। কারণ কেউ আসলে বাংলাদেশে বা পৃথিবীতে ফেইলিয়ার নিয়ে কথা বলতে কমফোর্টেবল না, যে আমি আজকে ভাই ভালো নাই, আমার আজকে খারাপ অবস্থা, এটা যে বলবো এটারই কমফোর্টেবল। সো আমার একটা ইচ্ছা আছে যে মোর অফ, আমি যদি অনেক মানুষকে এই ফেলিয়ারের ঘটনা বলতে পারি এবং তারা যদি কমফোর্টেবল হয় তাদের জীবনে ফেলিয়ার নিয়ে, তাহলে আমি একটা নিজেকে একটা সাকসেস করবো। থ্যাংক ইউ ভাইয়া, আরো চমৎকার ভাবে বিষয়টা উপস্থাপন করার জন্য। আমি হয়তো এত ভালো বলতে পারছিলাম না, থ্যাংক ইউ ভাইয়া। আমরা আমাদের শো এর একদম শেষ দিকে চলে আসছি আজকে শো এর, বাট তার আগে আরো কিছু কথা ভাইয়ের সাথে অবশ্যই হচ্ছে আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো। এবং আমাদের যে কুইক কোয়েশ্চেন সেশনটি ছিল ভাইয়ের নেম নিয়ে কথা বলছিলাম, ভাই আপনি জেনে খুশি হবেন যে আমাদের কমেন্টার্স যারা আছেন, যারা আমাদের অডিয়েন্স আছেন, তারা আপনার মিম নিয়ে যখন আমরা কথা বলছিলাম, আপনার মিমগুলো যখন আমরা অন স্ক্রিন দেখাচ্ছিলাম, মিম নিয়ে আপনার ট্রিক শেয়ার করার পর হচ্ছে অনেকেই কমেন্টও করেছে যে ভাইয়া এখন মানে আপনার কাছ থেকে শুনে মিম বানানো নিয়ে এক ধরনের নতুন নতুন উদ্যম কাজ করছে, যে এখন থেকে হয়তো নিজেরাও চেষ্টা করবো আর কি। এনিওয়ে, আমরা আমাদের কুইক কোশ্চেন আর একটা কি দুইটা মিম নিয়ে ডিসকাস করবো, ঠিক তারপরে হচ্ছে আমরা ফাইনাল স্পিচে চলে যাব এবং হচ্ছে মানে শো স্টপিং হিসেবে আপনার কাছে যাব। কারণ যদি যারা দেখেননি ভাইয়ের প্রোফাইলটি বা ভাইয়ের অ্যাক্টিভিটি যারা হচ্ছে যে কোনো কারণে হচ্ছে দেখা হয়নি এখনো, বা এখনো হচ্ছে জানা হয়নি এইভাবে, তাদেরকে যদি আমি একটু দেখাতে পারতাম ভাইয়ের প্রোফাইলটা, হাউ হাউ মাচ রিচ হিজ প্রোফাইল ইজ, খুব ভালো লাগতো। সো ওয়েল ভাই, আমরা যাচ্ছি আবার হচ্ছে দুইটা মিম নিয়ে কথা বলবো এবং আশা করছি যে দুইটা মিমই সবার কাছে খুব ভালো লাগবে। আচ্ছা, অলরাইট, আমরা হচ্ছে স্ক্রিন শেয়ার করব, সেটার জন্য একটু সময় নিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, এইটার হচ্ছে সিক্রেটটা রিভিল করতে হবে আমাদের সাথে। ইউর ক্রাশ ব্লকস ইউ ইন রিপ্লাই অফ কি করো, মিনওয়াইল মার্ক জাকারবার্গ একটা ভালো কাজ হইল। সো বেসিক্যালি এটা যেহেতু আমরা কথা বলতেছি, এটার থট প্রসেসটার ক্ষেত্রে একটা জিনিস তুমি আবার যদি মানে কিভাবে চিন্তাটা হয়, এখানে একটা ইন্টারেস্টিং চিন্তা বা মানে যেই ইনসাইটটা, সেটা হচ্ছে মার্ক জুকারবার্গ বেসিক্যালি ক্যান রিড অ্যান্ড সি এভরিথিং ইউ ডু ইন ইউর ইনবক্স। সো ইনবক্সে তুমি যে তোমার ফ্রেন্ড বা জাস্ট তোমার ক্রাশ বা হাজবেন্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে কথাই বলতেছো উনি আসলে দেখতেছে। সো এই আইডিয়াটা আর একটু মজা করেই তোমাকে বলার জন্যই কিন্তু এটা। তো একটা সতর্কতাও এখানে কিন্তু ওইটা, যে তুমি যাই করো মার্ক জুকারবার্গ কিন্তু জানে। এক্স্যাক্টলি ভাইয়া, এই কারণে হচ্ছে আপনার অসংখ্য অগণিত মিম থেকে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এরকম কিছু মিম সিলেক্ট করা, কারণ হচ্ছে এই সেশনগুলো অনেকেই দেখছেন, অনেকেই পরবর্তী সময়ে দেখবেন, যেহেতু এগুলো হচ্ছে লাইভ ওয়েবিনার, পরবর্তী সময়ে দেখবেন। অর্থাৎ আপনার এই উত্তরটি থেকে আমরা জানতে চাইলাম যে আমরা যাই করছি না কেন, ভার্চুয়ালি নাথিং ইজ প্রাইভেট, দেয়ার ইজ নো প্রাইভেসি। আমরা যাই করছি না কেন, টেক্সট করছি, যাই করছি, সবই কিন্তু কোনো না কোনো অ্যালগোরিদমের মাধ্যমে কেউ না কেউ জানছেন, দেখছেন প্রতিনিয়ত। সো it's a wonderful way that you have presented before us. Thank you ভাইয়া। আমরা আজকের সেশনের লাস্ট মিম নিয়ে হচ্ছে আমরা একটু মজা করবো, দেন হচ্ছে আমরা আমাদের শো শেষ করবো আজকের মতো। দেন কি হচ্ছে, if 2020 was a movie, খুব
কোটিপতি থেকে ফকির, এটা বেসিক্যালি ছিল বিশেষ সওদাগর অভিনীত একটি বাংলা ছবি। তো এটার সাথে রিলেট করেছেন ভাইয়া, যেহেতু আমরা 2020-তে সত্যি কেমন যেন হচ্ছে। আর যেটা বললেন যে আসলে এটা সার্ভাইভ করে থাকার, কোনো মতে খেয়ে পরে বেঁচে থাকার বছর এটা, হয়তো সত্যি তাই হতো। এন্ড এটা দিয়ে হচ্ছে ভাইয়া, আমি যদি ভুল না বলি ভাইয়া, হয়তো বোঝাতে চাচ্ছেন যে আমাদের ওভারঅল যে পরিস্থিতিটা আছে, ঘরে বসে খেতে হচ্ছে। তুমি আইসক্রিমের ইন্ডাস্ট্রির কথা যেমন তুমি বললে, তো ওরকমই আর কি সবার জন্য 2020 সাল আর কি একটা ডিফিকাল্ট বছর। সো হোপফুলি উই উইল সার্ভাইভ দিস ইয়ার এন্ড নেক্সট ইয়ার উই উইল ডু গ্রেট থিংস টুগেদার। অলরাইট, এন্ড ভিউয়ার্স, আমরা আমাদের সেশনের মোটামুটি একদম শেষ দিকে চলে আসছি, কিন্তু আপনাদেরকে না জানানোই নয় যে বিষয়টি শুধুমাত্র ফান মেকিং কিংবা মিম ক্রিয়েশনই তার প্যাশন সীমাবদ্ধ থাকেনি। আমরা শুনলাম রিভার্স স্কুলের গল্প, যেটি একদমই ব্যতিক্রমী উদ্যোগ, যেখানে শুনবে মানুষ শুধুমাত্র মানুষের ব্যর্থতার গল্প, আর ব্যর্থতার গল্প শুনে মানুষ সফলতার জন্য নতুন করে প্রস্তুত করবে নিজেকে। এবং আমরা দেখলাম তার কর্মজীবন কতটা সফল, কতগুলো জায়গায় তিনি কাজ করেছেন। তো এরকম মানুষদের বারবারই হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের এই ধরনের শো গুলোতে প্রেজেন্ট করার অর্থ বা উদ্দেশ্য হচ্ছে কেবলই আমরা নিজেদেরকে যেন এই সময়টা থেকে, যারা স্টুডেন্ট ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট যারা আমরা আছি, তারা যেন এখন থেকে তাদের কাছ থেকে শিখতে পারি, নিজেদেরকে ব্রাশ আপ করে নিতে পারি, আমাদের প্ল্যানগুলো সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করার জন্য এখন হচ্ছে আমরা তাদের কাছ থেকে লিসেনগুলো প্রপারলি নিতে পারি। দ্যাটস দ্য মেইন রিজন behind arranging such type of live session. Well, and thanks for joining over here, all the commenters. But আরেকটা জিনিস দিয়ে হচ্ছে শেষ করতে চাচ্ছি, সেটি হচ্ছে ভিউয়ার্স, আপনারা যারা আছেন, আমরা এতক্ষণ শুনলাম একজন মানুষের হেড অফ ব্র্যান্ড মার্কেটিং নগদে কাজ করছেন, আরো অনেকগুলো প্রতিষ্ঠানে কাজ করেছেন, একটা এন্টারপ্রেনিউরিয়াল একটা উদ্যোগের প্রতিষ্ঠাতা, এবং সেই সাথে তার মিম ক্রিয়েশন, এত এত গুণে সমৃদ্ধ একটা মানুষ। সো হাউ পটেনশিয়াল আ পারসন ইজ, হয়তো এরকম পটেনশিয়াল আমাদের মধ্যেও আছে, কিন্তু এখনো সেই ন্যাকগুলো এখনো আমরা আনলিশ করতে পারিনি, হয়তো সেগুলো আমরা ডিসকভার করতে পারিনি। হোপ দ্যাট যে এই ধরনের পার্সোনালিটির সাথে কথা বলা, এদের কনভারসেশন দেখা, তাদের কাছ থেকে শোনা, শেখার মাধ্যমে আমরা পারবো আমাদের নতুন নতুন উইং গুলো, আমাদের ন্যাকের আস্তে আস্তে আনলিশ করতে, সেগুলোকে আস্তে আস্তে সেগুলোকে পাবলিক করতে। সো এখানে হচ্ছে আমাদের স্ক্রিন শেয়ারটা শেষ করছি, ফিরে যাচ্ছি সরাসরি মনসুর আজিজ ভাইয়ের কাছে। ভাইয়া, আমাদের এই শোতে এসে আপনার আমাদের সাথে শেয়ার করা আপনার ডিফারেন্ট এক্সপেরিয়েন্স ফ্রম কর্পোরেট ওয়ার্ল্ড, আপনার মিম ক্রিয়েশন, আপনার প্যাশন, আপনার এন্টারপ্রেনিউরিয়াল অ্যাক্টিভিটি, সবকিছু মিলিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য, আমাদের অডিয়েন্স যারা আছে তাদের জন্য, এবং যারা অর্গানাইজার ছিল তাদের জন্য, স্পেশালি এক্সেপ্ট মি, আমি কেবলই কথা বলছি। এখানে ব্যাক এন্ডে যারা কাজ করে তারা চরম কষ্ট করে, কিন্তু তাদেরকে আসলে কেউ দেখে না, পর্দার পেছনের মানুষগুলোকে আমরা দেখি না। তাদেরকে একটু গ্রিট করেন অডিয়েন্স যারা ছিলেন আমাদের সাথে ধৈর্য সহকারে এতক্ষণ ধরে। থ্যাংক ইউ সবাইকে। ইমরান, তুমি তো অনেক সুন্দর করে ভালো ভালো কথা বলো, সো আমি শিওর এই জন্যই তোমাকে এখানে রাখছে। সো আমি এমন কোনো বিশাল কিছু করে ফেলিনি আমার জীবনে, এটা আমার কাছে মনে হয়। সো ওই জায়গা থেকে তুমি যে বললা যে আমি কি করছি বা আমার মতো যারা শুনছেন তারা কি করতে পারে, তাদের জন্য আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমার তো আসলে আমি আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে আজকে 2020 সালে দাঁড়ায় তোমরা আমার দিকে পিছনে ফিরে তাকাচ্ছ, আর তোমরা যারা এখানে আজকে শুনছো বা তুমি নিজে যে আছো, তোমরা কিন্তু আমার 2008 সাল। সো আমার 2008 সালে আমি কিন্তু চিন্তা করতে পারতাম না যে একজন কর্পোরেটের একজন হেড অফ ব্র্যান্ড মার্কেটিং এর সাথে আমি লাইভ ইন্টারভিউ বোর্ড তাকে ইন্টারভিউ নিব, হোস্ট করব। এটা 2008 সালে আমার চিন্তার বাইরে ছিল। বা এখানে যারা কমেন্ট করছে, যে ধরনের প্রশ্ন করছে, আমি জানি না 2008 সালে তখন আমি কোনো হেড অফ মার্কেটিং কে রিচ আউট করে তাকে এরকম প্রশ্ন জিজ্ঞেস করতাম কিনা। সো ওই জায়গা থেকে না দেখলে কিন্তু আমি বলবো আমার থেকে কিন্তু তোমরা আগে আছো, মানে যে কোনো স্ট্যান্ডার্ডে তোমরা আগে আছো। সো বাই দ্য টাইম আমার 2020 মানে হচ্ছে তোমার 2032। সো বাই দ্য টাইম ওই সময় আসবে, you all will reach a sky and Bangladesh will become a far better country because of you all. সো এই জায়গা থেকে এই দোয়াই থাকবে সবার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান যারা শুনেছো। আই এম রিয়েলি অনার্ড এন্ড প্রাউড টু বি হিয়ার। অল দ্য বেস্ট। So you're most welcome for being here with us and considering your time in this pandemic, and
out of your heavy schedule. So thanks once again ভাইয়া আমাদের সাথে আসার জন্য এবং আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য, এবং খুবই খুবই রিয়েল লাইফ খুবই স্টোরি টেলিং ওয়েতে আপনি ব্যাপারগুলো বললেন, যেগুলো হচ্ছে আমি যেটা বিশ্বাস করছি যে আমি থেকে শুরু করে যারা যারা অডিয়েন্স ছিলেন এবং যারা পরবর্তীতে এই ভিডিওটি দেখবেন, তারা খুব চমৎকারভাবে জিনিসগুলো উপলব্ধি করতে পারবেন, জিনিসগুলোর সাথে জিনিসগুলো নিয়ে ভাবতে পারবেন। এন্ড আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে এবং এই ভিডিও যারা দেখছেন সবার পক্ষ থেকে। থ্যাংক ইউ। আশা করছি ভাইয়া পরবর্তী সময়ে রাজশাহী ইউনিভার্সিটির ক্যারিয়ার ক্লাবের আয়োজন করা প্রোগ্রামগুলোতে আমরা অফলাইনে আপনাকে পাবো ইনশাআল্লাহ। বিকজ আমরা চাই যে আরো বেশি অডিয়েন্সের সামনে আরো চমৎকার করে আয়োজন করে হচ্ছে আমরা এই ধরনের স্টোরিগুলো হচ্ছে আমরা প্রেজেন্ট করি, সো দ্যাট আমরা নিজেরা থেকে শুরু করে আরো যেন একত্রে আমরা উপকৃত হতে পারি, আমরা যেন সবাই মিলে ভালো কিছু করার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ। সেই শুভকামনার অপেক্ষা আছে ভাইয়া। থ্যাংক ইউ। আর একসাথে ওই শিক বার্গারটা খাবো আমরা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, শিক বার্গার খাবো। অলরাইট, ঠিক আছে, খাবো। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই। ইউর মোস্ট ওয়েলকাম ভাইয়া। সো ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে ছিলেন নগদের হেড অফ ব্র্যান্ড মার্কেটিং এর চমৎকার একজন ব্যক্তিত্ব মনসুরুল আজিজ, যিনি মিম ক্রিয়েটিং এর জন্য যিনি স্পেশালি পরিচিত। কিন্তু আজকে এই 1 ঘন্টার এই সেশনটির মাধ্যমে আমরা জানতে পারলাম যে একজন মানুষের আসলে চিন্তা ভাবনা কতটা পরিচ্ছন্ন, কতটা সুন্দর, কতটা গোছানো এবং কতটা আপডেট হতে পারে। সেই জিনিসটা আমরা কিছুটা হলেও আজকে এই চমৎকার মানুষটির সাথে কথা বলে বা তার উত্তরগুলো শোনার মধ্য দিয়ে আমরা জানতে পারলাম। ধন্যবাদ অবশ্যই আপনাদেরকে। এই পুরো অনুষ্ঠানটি সফলতা পাচ্ছে আপনাদের জন্য, যারা কমেন্ট করছেন, যারা ভিডিওটি দেখছেন, যারা শেয়ার করছেন এবং যারা এই সম্পর্কে অন্যদেরকে অবগত করছেন। রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব এরকম কিছু একটা আয়োজন করছে। If you have time enough, you can join over here. So thanks everyone. দেখা হচ্ছে আগামীকালকে আবার নতুন করে মেন্টর নিয়ে Meet the Mentor Show episode 4 এ। Till then, take care. Bye bye.